তো আমরা আজকের লেকচারে কথা বলবো কার্ডিনালিটি অফ সেটস। কার্ডিনালিটি মানে বুঝো তোমরা একটা সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, ঠিক আছে? এখন ফাইনাইট সেট এটা খুবই সিম্পল, পাঁচটা ছয়টা সাতটা দশটা। কিন্তু ইনফাইনাইট সেটে কি হবে সেটাই আজকে আমাদের মেইন টার্গেট। কারণ ফাইনাইট সেটের কার্ডিনালিটি এটা দিয়ে লেকচার দিতে 5 মিনিট লাগবে, এর বেশি লাগার কথা না আসলে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জানবো, যেটা নিয়ে প্রচুর আসলে কি বলে কন্ট্রোভার্সি আছে, কন্টিনিউয়াম হাইপোথিসিস, ঠিক আছে? সেটা নিয়ে কথা বলবো। ওকে, চলো শুরু করা যাক। তা আমি শুরু করার আগে ইনজেক্টিভ ফাংশন বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। ইনজেক্টিভ ফাংশন মানে কি? এক এক ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন যেটাকে আমরা বলি, ঠিক আছে? একটা ফাংশনের ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি আউটপুট গুলো আলাদা আলাদা জায়গায় যায়, দেন এটাকে আমরা ইনজেক্টিভ ফাংশন বলে থাকি। এখানে ফর্মাল ডেফিনেশন দেওয়া আছে, এটা দেখে নিতে পারো, ঠিক আছে? এখন যেটা হচ্ছে আমি একটু ছবিতে বলি যে ইনজেক্টিভ ফাংশনটা আসলে কি। তো এই হচ্ছে মনে করো ডোমেইন, এই হচ্ছে কোডোমেইন। তো ডোমেইনে ধরো আছে 1 6 5 8, আর কোডোমেইনে ধরো বেশ কিছু এলিমেন্ট আছে, A B C D F G H। এখন মনে করো 1 ম্যাপ করলো সিতে। এখন 6 কিন্তু আর সিতে ম্যাপ করতে পারবে না, 6 অন্য কোথাও ম্যাপ করবে। 6 ম্যাপ করবে সে এতে, 8 ম্যাপ করবে এফ এ, আর হচ্ছে 5 ম্যাপ করবে ডি তে। তাহলে দেখো প্রত্যেকটি এলিমেন্ট আলাদা আলাদা জায়গায় ম্যাপ করলো। তো এই ফাংশনটাকে এখন আমি ইনজেক্টিভ বলতে পারি। এখন ইনজেক্টিভ ফাংশনে যেটা হবে সেটা হচ্ছে যে কোনটা বাকি থাকলে তো সমস্যা নাই। এখন বাকি থাকলে কি হয় যে ম্যাপ করলো মানে কোথায় কোথায়, এইটুকুর মধ্যে নাকি, তাই না? এখন পুরোটা হচ্ছে কোডোমেইন, এটা হচ্ছে ডোমেইন। আর যতটুকু ম্যাপ করলো সেটাকে আমরা বলি রেঞ্জ, ঠিক আছে? তো এখন রেঞ্জের বাইরেও কিছু এলিমেন্ট থাকতে পারে যেটা আনইউজড, সেটা হতে বাট ডোমেইনে কিন্তু আনইউজড এলিমেন্ট থাকতে পারবে না। ডোমেইনে সবার কিছু না কিছু আউটপুট থাকতে হবে। আউটপুট তো অলওয়েজ ইউনিকই আসে, আউটপুট তো একাধিক আসে না। মানে ডিফারেন্ট ইনপুটে ডিফারেন্ট আউটপুট, ঠিক আছে? এটা এটা বলতে পারো ফর্মাল। আচ্ছা, দেন হচ্ছে সার্জেক্টিভ ফাংশন মানে অনটু ফাংশন। তাহলে অনটু ফাংশনটা কি? অনটু ফাংশন হচ্ছে যে কোডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টকে ইউজ করতে হবে, কোনো এরকম বাইরে কোনো এলিমেন্ট থাকাতে হবে, এটাকে বলি সার্জেক্টিভ ফাংশন। যেমন ধরো আবার একটা এক্সাম্পল দেওয়া যাক, এই হচ্ছে ডোমেইন, এই হচ্ছে কোডোমেইন। এখন ডোমেইন এসে ধরো 1 2 3 4 5 6, কোডোমেইন এসে A B C, তিনটাই। এখন মনে করো 1 ম্যাপ করলো এতে, 3 ম্যাপ করলো সাপোজ বিতে, 6 ম্যাপ করলো সিতে। তাহলে এখন ইনজেক্টিভ আছে আপাতত। এখন আমি কি বলছি যে এটা তো ফাংশন হয় না, কারণ সবার তো আমি আউটপুট পাই নাই। এখন ধরো সবার আউটপুট পাওয়ার জন্য 2 এরও কোনো না কোনো আউটপুট থাকা লাগবে। সে ধরো এতে গেল, 5 মনে করো সিতে গেল, 4 মনে করো বিতে গেল। তাহলে এখন দেখো ফাংশন হয়েছে অ্যান্ড কি কোডোমেইনে সব ইউজ হয়ে গেছে, মানে কোডোমেইন ইকুয়ালস টু রেঞ্জ। তো এই জিনিসটাকে বলা হচ্ছে অন টু ফাংশন। কিন্তু এটা কি এখন ইনজেক্টিভ হয়েছে? না, ডিফারেন্ট ধরো 1 আর 2 সেম জায়গায় ম্যাপ করতেছে, সো ইনজেক্টিভ না। এখন সেটের সাইজের সাথে এই ইনজেক্টিভ ফাংশন আর সার্জেক্টিভ ফাংশন একটা সম্পর্ক আছে। দেখো যখন একটা ফাংশন ইনজেক্টিভ হয় তখন ইউজুয়ালি কি হয়, ডোমেইনের সাইজটা ছোট হয়, কোডোমেইনটা বড় হয়ে যায় না? তাহলে এখানে কি সাইজ অফ ডোমেইন লেস অর ইকুয়ালস টু সাইজ অফ কোডোমেইন সমান হতে পারে। সমান হলে কি ওয়ান ওয়ান অন টু ফাংশন লাগবে আর কি। আর যখন তুমি সার্জেক্টিভ ফাংশন নিচ্ছ তখন ডোমেইনের সাইজ গ্রেটার ইকুয়ালস টু কোডোমেইনের সাইজ, ঠিক আছে? সমানও হতে পারে, তখন ওয়ান ওয়ান অন টু ফাংশন হয়েছে, ঠিক আছে? ডোমেইনের ইউজ, ধরো ডোমেইনের একটা এলিমেন্ট যদি ইউজ না হয় তাহলে তো ফাংশনের ডেফিনেশনকে ভায়োলেট করে। ফাংশনের ডেফিনেশন ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে আউটপুট পেতে হবে, ঠিক আছে?
আচ্ছা, সো এই যে জিনিসটা এটা প্রথম চিন্তা করেছেন গ্যালিলি, ঠিক আছে? যে দুইটা সেটের মধ্যে কম্পেয়ার করা, কিভাবে কম্পেয়ার করা যায় উনি ফাংশনের মাধ্যমে কম্পেয়ার করতেন আর কি, ঠিক আছে? হ্যাঁ, কোডোমি, রেঞ্জ আর কোডোমি তো এই ক্ষেত্রে সেমই আসলে। So, আমরা কথাগুলো লিখছি কোডোমিন দিয়ে, ঠিক আছে? সাবজেক্টিভ মানে রেঞ্জ আর কোডোমিন সেম, হ্যাঁ। সাবজেক্টিভের ডেফিনেশন থেকে আমরা এখানে একটা সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশন আসবে। এইটা কি মানে বাইডিরেকশনাল, মানে এটা দেওয়া থাকলে কি আমি সাবজেক্টিভ বলতে পারবো? না, এখন ধরো এখানে ধরো আরেকটা এলিমেন্ট ধরো অ্যাড করলা ডি, এখন কি সাবজেক্টিভ হয়েছে? বাট স্টিল তো ডোমেইন বড়, কোডোমিন ছোট, এটা বাই ডিরেকশনাল না। আচ্ছা, এখন বাইজেক্টিভ ফাংশন হচ্ছে, বাই বাই কথাটা মানে হচ্ছে দুই, তাই না? ওয়ান ওয়ানও হবে, অন টু হবে। তো ওয়ান ওয়ান অন টু ফাংশন কিন্তু কম সংখ্যায়। এখন ধরো ওয়ান ওয়ান অন টু ফাংশন কেমন? ধরো ডোমেইন নিলে এক দুই তিন। এখন প্রথমত ওয়ান ওয়ান হইতে হবে, তার মানে কিন্তু কোডোমিনে অ্যাটলিস্ট তিনটা থাকতে হবে। আবার তিনটার বেশি থাকলে কিন্তু ম্যাপ করবে না কেউ, আবার তার মানে এখানে এ বি সি এই তিনটার বেশি থাকতে পারবে না। ধরো ওয়ান ম্যাপ করলো বি তে, টু ম্যাপ করলো সি তে, এ তে, থ্রি ম্যাপ করলো সি তে। তো এটা হচ্ছে ওয়ান ওয়ান টু। ওয়ান ওয়ান ওন টু হইলে যেটা হয় যে ডোমেইনের সাইজ আর কোডোমিনের সাইজ সেম হয়ে যায় আর কি। যদি বাট সেম হইলেই যে ওয়ান ওয়ান ওন টু হবে তা না, বাই ডিরেকশনাল না but। তো এইটা থেকে তুমি বলতে পারবা যে ডোমেইনের সাইজ ইকুয়ালস টু কোডোমিনের সাইজ। তো এই জিনিসটাই মানে গ্যালিলিও ইউজ করছেন অনেক আগে আর কি। তো গ্যালিলিও এইভাবে আসলে কম্পেয়ার করে দেখলেন যে এখন এটা তো ফাইনাইট কেজে টু, তো এটাকে ইনফাইনাইট কেজে জাস্ট জেনারেলাইজ করলেন, করে দেখলেন যে ন্যাচারাল নাম্বারে যতগুলো এলিমেন্ট আছে ইন্টিজারের মধ্যে ঠিক ততগুলো এলিমেন্ট আছে, ঠিক আছে? এখন কিভাবে সেটা উনি করলেন? ওকে, সো আমরা এখন একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানবো। তো গ্যালিলিও যেটা দেখলেন যে ন্যাচারাল নাম্বারের সেটটা কি, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। তো এই সেট হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট, এটা একটা ইনফাইনাইট সেট। আরেকটা সেট আমি নিলাম, ঠিক আছে, নিলাম পি। পি হচ্ছে সেট অফ অল পারফেক্ট স্কোয়ার, স্কোয়ার নাম্বার গুলো আর কি। আচ্ছা, এটাকে পি নাম না দিয়ে এস নাম দিই। তাহলে ওয়ান, ফোর, নাইন, 16, এরকম। এখন কোন সেটটায় বেশি এলিমেন্ট আছে কি মনে হয় তোমাদের? উপরেরটাই বেশি নাকি নিচেরটাই বেশি আছে? সেম আছে? কিভাবে সেম আছে? এস এর মধ্যে কিন্তু টু নাই, বাট সেটা কিন্তু এন এর মধ্যে আছে। আমরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এন এস এর সাবসেট না, বাট এস ইজ এ সাবসেট অফ এন। তার মানে এসটা ছোট, এনটা বড়। কিন্তু গ্যালিলিও দেখলেন যে না, দুইটা সেটের এলিমেন্ট সংখ্যা সেম। কিভাবে সেম? ওই যে ওই আর্গুমেন্টটা, যদি দুইটা সেটের মধ্যে বাইজেক্টিভ ফাংশন থাকে, ওয়ান অন ওন টু ফাংশন থাকে, তার মানে কিন্তু সবাই আলাদা আলাদা জায়গায় ম্যাপ করছে, তাহলে ব্যাপারটা কিরকম? উনি বাইজেক্টিভ ফাংশনটা বানাইলেন এইভাবে, উনি একটা ফাংশন বানাইলেন যে এফ সাচ দ্যাট, ডোমেইনটা নিছে উনি এন, আর কোডোমেইন হচ্ছে এস। এখন ম্যাপিংটা করব কিভাবে? ওয়ান ম্যাপ করবে ওয়ানে, টু ম্যাপ করবে ফোরে, থ্রি ম্যাপ করবে নাইনে, ফোর ম্যাপ করবে 16-এ, ফাইভ ম্যাপ করবে 25-এ। আচ্ছা, প্রথমত দেখি ওয়ান ওয়ান কিনা, সবাই আলাদা আলাদা জায়গায় ম্যাপ করতেছে না, তাহলে ওয়ান ওয়ান। অন্টু কিনা দেখি, আমরা যদি কোডোমেইন থেকে একটা র্যান্ডম নাম্বার সিলেক্ট করি, আরবিট্রারি সে ধরো 36, ওখানে কে ম্যাপ করে? সিক্স। তার মানে কোডোমেইন থেকে নিলে কেউ না কেউ ওখানে ম্যাপ করতে, তার মানে ওয়ান ওয়ান প্লাস ওয়ান টু। তার মানে আমরা বলতে পারি যে এন এর কার্ডিনালিটি আর এস এর কার্ডিনালিটি সেম। তো এই হচ্ছে তার ব্যাপার, আর্গুমেন্ট আর কি, ঠিক আছে? তো এখন মডার্ন ম্যাথমেটিক্সে ইনফাইনাইট সেটের কার্ডিনালিটি, দুইটা ইনফাইনাইট সেম কি আসলে সেম জিনিস নাকি আলাদা, এটাকে আমি জাস্ট কম্পেয়ার করি যদি তাদের মধ্যে বাইজেক্টিভ ফাংশন থাকে। যদি বাইজেক্টিভ ফাংশন থাকে, দুইটা সেটের সাইজ হলো সেম, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, একটা চার একটা কম বেশি এলিমেন্ট আছে, বাট আচ্ছা, ইনফরমালি যদি মনে করো, ইনফিনিটি কোনো নাম্বার না জানি, বাট ইনফিনিটি থেকে ওয়ান মাইনাস করলে কি হয়? ইনফিনিটি থাকে না? এখন ন্যাচারাল নাম্বার সেট ইনফাইনাইট, সেখান থেকে কিছু মাইনাস করলে ওই সেটটা আসলে ইনফাইনিটি থাকে। এখন কিন্তু ধরো তুমি ন্যাচারাল নাম্বার সেট থেকে কয়েকটা রেখে বাকি সব বাদ দিলে তখন আবার ফাইনাইট হয়ে যাবে, তখন তো আর সেম থাকবে না, তখন তো সাইজ আবার ফাইনাইট হয়ে যাবে।
তার মানে এখন ইনফাইনাইট সেট গুলো কম্পেয়ার করার উপায় হচ্ছে এটা, বাইজেক্টিভ ফাংশন করা যায় কিনা। যদি করতে পারো তাহলে দুইটা সেটের কার্ডিনালিটি বা সাইজকে সেম ধরা হয় ম্যাথমেটিক্স আর কি, ঠিক আছে। তো এটাই হচ্ছে এখানে হিস্ট্রিটা, এটা গ্যালিলিওর ইতিহাস আর কি। এখন গ্যালিলিও তখন কোনো ডিসিশন দেয় নাই। তো গ্যালিলিও তখন বললেন যে যে কোনো দুইটা ইনফাইনাইট সেট হলেই তারা একই, কারণ ইনফিনিটি, সব ইনফিনিটি আসলে সেম, ঠিক আছে। যে ইনফিনিটি থেকে তুমি 5 মাইনাস করলে ইনফিনিটি, তার মানে ন্যাচারাল নাম্বার ইনফিনিটি এটারও যা সাইজ, পারফেক্ট স্কোয়ারের যে সেট বা ন্যাচারাল নাম্বারে যতগুলো এলিমেন্ট আছে ইভেনের মতো ততগুলি আছে, কারণ দুইটা ইনফিনিটি, ইনফিনিটি আর ইনফিনিটি তো সেমই হবে। তো এটা তখন গ্যালিলিও এটা রেখে দিয়েছিলেন নাকি। কিন্তু এর অনেকদিন পর ক্যান্টর দেখলেন যে ন্যাচারাল নাম্বারের যে সাইজ, রিয়েল নাম্বারের সাইজ দুইটা মিলতেছে না আর কি। রিয়েল নাম্বার সাইজটা ন্যাচারাল নাম্বার সাইজ একটু বড়, কারণ ন্যাচারাল নাম্বারের সাথে রিয়েল নাম্বারে কোনো বাইজেক্টিভ ফাংশন করা যায় না, এটা উনি প্রমাণ করছেন আর কি, ক্যান্টর আর কি। এবং প্রমাণ করে উনি দেখাই দিয়েছেন যে ইনফিনিটির মধ্যেও ছোট বড় আছে, মানে ইনফিনিটিকে সব এক কাতারে ফেললে হবে না আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে তারপরে ক্যান্টরের আইডিয়া আর কি, ঠিক আছে। এখন আমরা এই ক্যান্টরের ইয়েতে ঢুকে যাবো আর কি। এখন তার আগে আমরা আমাদের ডেফিনেশনটা ঠিক করে নেই। দুইটা সেটকে আমরা সেম সাইজ বলবো যদি তাদের মধ্যে একটা বাইজেক্টিভ ফাংশন হয়। এই ডেফিনেশন গুলো তুমি আবার মন দিয়ে একটু পড়বা। এই যে ইফ দেয়ার এক্সিস্ট এ বাইজেক্টিভ ফাংশন ফ্রম সেট এ টু বি, we say that the cardinality of A is equal to the cardinality of B, denoted as card A equals to card B. তো যখন দুইটা সেটের কার্ডিনালিটি সেম হয় তখন আমরা এই সিম্বলটা ডিনোট করি। এই সিম্বলটা আমরা কখন ইউজ করি? ইকুইভ্যালেন্স রিলেশনে। এই যে দুইটা সেটের কার্ডিনালিটি সেম হওয়া, এটাও একটা ইকুইভ্যালেন্স রিলেশন। কেন? এ আর বি এর কার্ডিনালিটি সেম হলে বি আর এর কার্ডিনালিটি সেম না। মনে করো তোমার কাছে তিনটা সেট আছে, এ এর কার্ডিনালিটি বি এর সেম, বি এর সাথে সি এর কার্ডিনালিটি সেম, তাহলে এ আর সি সেম হবে না? তো তার মানে এটা ইকুইভ্যালেন্স রিলেশন হওয়ার কারণে এই সিম্বলটা ইউজ করতেছি আমরা, ঠিক আছে। এবং এটা তোমরা ক্লাস 9-10-এ পড়েছিলে, সমতুল সেট একটা চ্যাপ্টার ছিল আর কি, তখন হয়তো বা এটার গুরুত্ব বুঝো না। সমতুল সেট, ইকুইভ্যালেন্স সেট ইংলিশে আর কি, বাংলা ছিল সমতুল সেট আর কি। আচ্ছা, এখন যখনই বলবে যে দুইটা সেটের কার্ডিনালিটি সেম, আমাকে জাস্ট দেখাইতে হবে যে দুইটা সেটের মধ্যে একটা বাইজেক্টিভ ফাংশন তৈরি করতে হবে। এখন দেখো এখানে দুইটা সেট আছে, একটা হচ্ছে এন, এন সেটটা কি? এইটা 1, 2, 3, 4। আর আরেকটা সেট হচ্ছে ই, ই হচ্ছে পজিটিভ ইভেন ইন্টিজার্স, তাহলে 2, 4, 6, 8। এখন দুইটা সেটের সাইজ যে সেম সেটা দেখাইতে হবে, তাহলে সাইজ সেম দেখানোর উপায়টা হচ্ছে যে দুইটার মধ্যে একটা বাইজেক্টিভ ফাংশন তৈরি করতে হবে। এবং সেটা তৈরি করা খুবই সোজা। ফাংশনটা কি নিতে হবে? হুম, এফ অফ এক্স ইকুয়ালস টু 2x। এই 2x ফাংশনটা তো আমরা জানি 1, 1 অ্যান্ড অন টু। কেন? কারণ দেখো আমি 1 ম্যাপ করবে 2-তে, 2 ম্যাপ করবে 4-এ, 3 ম্যাপ করবে 6-এ। তাহলে আমরা ইনপুট একটা দিলে আউটপুট পাচ্ছি আলাদা আলাদা। এবং কোডোমেইন থেকে কিছু একটা চুজ করলে, কোডোমেইন থেকে সে ধরো তুমি 10 নিলাম, তাহলে 10-এ কে ম্যাপ করবে? 5। তো কোডোমেইন থেকে যে কোনো একটা নিলে কেউ না কেউ কিন্তু ম্যাপ করবে, তার মানে অন টু। তার মানে 1, 1 অন টু, তার মানে কি তারা ইকুইভ্যালেন্ট। তাহলে এন এর সাইজ এটাতে আমি জাস্ট ধরে নিছি, এরকম কোনো সিম্বল নাই আসলে। ইফ দিয়ে আমি আপাতত বোঝাচ্ছি পজিটিভ ইভেন্ট গুলো, নেগেটিভ গুলো নেই, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে। হ্যাঁ, এটা যেহেতু ইকুইভ্যালেন্স রিলেশন, সো এ বি এর সাথে ইকুইভ্যালেন্ট হওয়ার বি এর সাথে ইকুইভ্যালেন্ট হচ্ছে সেম, উল্টা করে করা যায়, ঠিক আছে? ন্যাচারাল নাম্বার সেট ইনফাইনাইট হতে এবং ন্যাচারাল নাম্বার সেট মানে হচ্ছে যে 5 10 15 20 না, ন্যাচারাল নাম্বার সেট তো প্রিডিফাইন্ড, এক থেকে শুরু করে। সাবসেট যে 5 10 15 20 তারপরে এটাকে আমরা ধরো বলবো 5-এর গুণিতক গুলো নিলাম। হ্যাঁ, এটা ইনফাইনাইট বলতে চাই। স্যার আচ্ছা আমি যদি 1 থেকে 100 দিই, তারপরে এইভাবে একটা সেট ডিফাইন করি যে 1 থেকে 100 নিলাম, তারপর 1000 থেকে 300 পর্যন্ত নিলাম, তারপরে একটা সময় দিয়ে আমি একটা সিরিজ দেখে দিলাম, ওটা ইনফাইনাইট। যদি এরকম কোনো সেট ডিফাইন করতে পারবো। হ্যাঁ পারবো, সমস্যা নাই তো, ওইটাও দেখবা আবার। ফাংশন হয়ে গেল, ওটা যদি আমরা না করতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু আমরা টোটাল ডোমেইনের ডোমেইন চেঞ্জ করতে পারছি, তাহলে তো যদি না করতে পারো তাহলে সেটের সাইজ সেম হবে না আর কি, সেম হবে। কিন্তু আমরা একটা থিওরেম দেখবো যে মানে এটা অলওয়েজ করতে পারবো আর কি, ইনফাইনাইট ন্যাচারাল নাম্বার সাবসেট যদি ইনফাইনাইট হয়, ওটা তার সাথে ইকুইভ্যালেন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, এটা নিয়ে একটা থিওরেম আছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে যে ওই যে পারফেক্ট স্কোয়ারের সেট গুলো, তাহলে এই ক্ষেত্রে
ফাংশনটা এন থেকে এস এ নিবা এমন ভাবে এফ অফ এক্স হবে এক্স স্কোয়ার। এটা একটা ওয়ান ওয়ান ফাংশন, কারণ যেহেতু শুধু পজিটিভ সাইডটা আমি নিছি, নেগেটিভ সাইডটা তো নেই। এমনিতে এক্স স্কোয়ার ফাংশন ইনজেক্টিভ না, নেগেটিভ যদি থাকে। বাট এখন তো তুমি ডিফারেন্ট মান পাওয়াই। তো ওয়ানের জন্য টু, ওয়ানের জন্য ওয়ান, টু এর জন্য তো ফোর, থ্রি এর জন্য কিন্তু আলাদা, প্রতিবার আলাদা। এবং তুমি একটা স্কোয়ার নাম্বার নিলে তাকে রুট করলে যেটা হয় সেটাই হচ্ছে আমার ডোমিনের এলিমেন্ট আর কি। হ্যাঁ, দুইটার মধ্যে একটা করেসপন্ডেন্স করতে হবে আর কি। তো করেসপন্ডেন্সটা এখন হচ্ছে এরকম, ওয়ান যাচ্ছে ওয়ানে, টু যাচ্ছে ফোরে, থ্রি যাচ্ছে নাইন, এইভাবে যাবে। তো এইভাবে গেলে ওয়ান ওয়ান হচ্ছে, আবার অন টু হচ্ছে। কারণ কোডোমেনের কেউ বাদ যাচ্ছে না, কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টে কেউ না কেউ ম্যাপ করবে, এটা বোঝা যাচ্ছে। সো তার মানে এই দুইটা সেম সাইজ, ঠিক আছে। ওকে, এখন ফাইনাইট সেট আমরা কাকে বলি? ফাইনাইট সেট আমরা বুঝি, বাট এটাকে তো ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে হবে। তো ফাইনাইট সেট ডিফাইন করার জন্য আমরা একটা সেট নিলাম, সেটা হচ্ছে যে এন এম। এই এন এম মানে কি? আচ্ছা, এন ফোর মানে কি? এন ফোর মানে হচ্ছে যে এক দুই তিন চার, এক থেকে চার পর্যন্ত। আর এন এম হচ্ছে এক থেকে এম পর্যন্ত। যদি কোন একটা সেটের সাথে এন এম এর বাইজেকশন হয়, তাহলে আমরা বলবো এই সেটটাকে ফাইনাইট সেট। আচ্ছা, একটা ফাইনাইট সেটের এক্সাম্পল বলো তো আমাকে। ধর একটা সেট নিলাম এ, সেটটা হচ্ছে ধরো এ বি ডি জি এইচ। এটা কি ফাইনাইট সেট না? বুঝবো কিভাবে? আমি নিলাম এন ফাইভ, তাহলে এন ফাইভ হচ্ছে এক দুই তিন চার পাঁচ। দেখো তো এদের মধ্যে ওয়ান ওয়ান করেসপন্ডেন্স করা যায়? ওয়ান যাবে এতে, টু যাবে বিতে, থ্রি যাবে ডিতে, ফোর যাবে জিতে, ফাইভ যাবে এইচ। এই যে তাদের মধ্যে ওয়ান ওয়ান করেসপন্ডেন্স, ওয়ান ওয়ান অন টু, তার মানে এই সেটটা এন ফাইভ এর সাথে ইকুইভ্যালেন্ট। তার মানে কি? এরা ফাইনাইট সেট। কিন্তু যদি ফাইনাইট না হয়, সে কি এন ফাইভ এন সিক্স এম এর ভ্যালু যতই বড় নেই, সে কি ওয়ান ওয়ান করেসপন্ডেন্স তৈরি করবে? করবে না কিন্তু, কারণ শেষ হয়ে যাবে তো আমার ডোমেইন, ঠিক আছে। সো তাহলে ফাইনাইট সেট হলে কোনো না কোনো এম এর জন্য করেসপন্ডেন্স তৈরি করবে, এবং সেই এমটাকে বলি আমি কার্ডিনালিটি বা সেটের সাইজ। তাহলে ফাইনাইট সেটের সাইজ ডিফাইন করার উপায়টা হচ্ছে যে ওই কোন এনএম এর সাথে সে কম মানে করেসপন্ডেন্স তৈরি করে আর কি, ঠিক আছে। এখানে এন ফোর এর এন ফাইভ এর সাথে তৈরি করে। সো দ্যাট ইজ আমরা বলতে পারি কার্ড অফ এ ইজ ফাইভ, ঠিক আছে। এই হচ্ছে, এটা হচ্ছে ফাইনাইট সেট। আর যদি ফাইনাইট না হয় তাহলে ইনফাইনাইট সেট। যেমন ইভেন নাম্বার, ন্যাচারাল নাম্বার সেট ইজ ইনফাইনাইট, কারণ ন্যাচারাল নাম্বারকে কোনো এনএম এর জন্য, ধরো এন একশো নিলাম, এক থেকে একশো, সেটার সাথে তো তুমি পুরো ন্যাচারাল নাম্বারে করেসপন্ডেন্স করতে পারবে না, ওয়ান অনন্ত হবে না সেটা। আচ্ছা, ইনফাইনাইট সেটটা কি? ইনফাইনাইট সেট হচ্ছে এমন কোনো এম নাই যার মাধ্যমে তুমি করেসপন্ডেন্স তৈরি করতে পারবে, বাইজেক্টিভ ফাংশন বানাইতে পারবে। তো তখন আমরা বলবো ইনফাইনাইট সেট। এখন আমাদের মেইন স্টাডিটা শুরু হবে এখান থেকে, ইনফাইনাইট সেট থেকে। এখন ইনফাইনাইট সেট মেইনলি দুই রকমের, ক্যান্টর বলে গেছেন আর কি। ক্যান্টর দুই রকম ভাবে ক্লাসিফাই করছে। একটা হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইট, কাউন্টেবল ইনফিনিটি। আর দুই নম্বর হচ্ছে আনকাউন্টেবল। আচ্ছা, তো কাউন্টেবল আনকাউন্টেবল ব্যাপারটা কি? ঠিক আছে, ধরো এই যে ক্লাসে আছি, ধরো ক্লাসে অনেকজন মানুষ আছে, আমি ক্লাসে কাউন্ট করি কিভাবে? এই যে এক দুই তিন, এইভাবে একদিক থেকে গুণে যাব, ঠিক আছে। এই যে আমি গুনতে পারছি, তোমরা যদি ধরো 50 জন থাকো, গুনে গুনে কিন্তু আমি শেষ করতে পারবো। এই যে গুনে শেষ করতে পারাটা, এটাকে বলে কাউন্টেবল, কাউন্টেবিলিটি, ঠিক আছে। এখন ইনফাইনাইট সেটও কাউন্টেবল হতে পারে যদি সেটকে আমি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে লিস্টিং করতে পারি, ঠিক আছে। ধরো এক সিরিয়ালে ধরে ইনফাইনাইট জন লোক দাঁড়াইছে, আমি প্রথম জনকে বললাম এক, পরের জনকে দুই, তারপর জনকে তিন, তারপর জনকে চার, এভাবে গুনে গুনে যদি সবাইকে যদি গুনতে পারি, তাহলে ওই সেটকে বলা হয় কাউন্টেবল সেট, ঠিক আছে। এখন ইভেন নাম্বারের সেট কেন কাউন্টেবল? প্রথম ইভেন নাম্বারকে আমি দুই বললাম, এক বললাম, পরবর্তী ইভেন নাম্বারকে দুই বললাম, পরের পর তিন বললাম, তার মানে ন্যাচারাল নাম্বারের সাথে যদি বাইজেকশন হয়, সেটাকে বলে কাউন্টেবল। পজিটিভ ইভেন শুরু করছি, নেগেটিভ গুলো না। নেগেটিভ হইলেও করা যাবে। নেগেটিভ হইলে কেমনে কাউন্ট করবা? আগে জিরো কে কাউন্ট করবা, তারপর ওয়ান কে কাউন্ট করো, পরে মাইনাস ওয়ান টু, পরে টু কে, পরে মাইনাস টু কে, এইভাবে কাউন্ট করো। তাহলে এইভাবে কাউন্ট করলে কি সবাইকে কাউন্ট করতে পারবো না আমি? কেউ কি বাদ যাবে? এখন কাউন্ট করার উপর ডিপেন্ড করতেছে। ধরো কাউন্ট যদি এইভাবে করি,
0 1 2 3 4 এভাবে করলাম কাউন্ট, সরি মানে ইভেন গুলো 0 2 4 6 করলাম একদিকে, তাহলে কি আমি কখনো শেষ করে নেগেটিভে ঢুকতে পারবো? কারণ ইনফাইনিট ভাবে তো কাউন্ট করতেছি, একদিকেই তো আমি শেষ করতে পারবো না, উল্টা দিকে তো ব্যাক করতে পারবো না। তাহলে একটা সাইডকে কাউন্ট করলাম তাহলে কিন্তু হবে না, এমন ভাবে কাউন্ট করতে হবে যাতে পুরোটাকে তুমি কাউন্ট করতে পারো। তার মানে ন্যাচারাল নাম্বারের সাথে সামহাও একটা বাইজেক্টিভ ফাংশন তৈরি করতে হবে। এই ন্যাচারাল নাম্বারের সাথে বাইজেক্টিভ ফাংশন তৈরি করলে সেটাকে আমরা বলি কাউন্টেবল ইনফিনিটি। তার মানে যদি ন্যাচারাল নাম্বারের সাথে যদি সে ইকুইভ্যালেন্ট হয়, আর যদি ন্যাচারাল নাম্বারের সাথে ইকুইভ্যালেন্ট না হয় দেন বলা হয় এটাকে আনকাউন্টেবল ইনফিনিটি। আর কাউন্টেবল ইনফিনিটি হলে একটা সুবিধা আছে, সেটের এলিমেন্টকে একটা লিস্টে সাজানো যায়, একটা সিরিয়ালে সাজানো যায়, কিন্তু আনকাউন্টেবল রিয়েল নাম্বারকে কোনো সিরিয়ালে সাজানো যাবে না আর কি, ঠিক আছে? তো এটা একটা মানে অসুবিধা আর কি। আচ্ছা তাহলে কাউন্টেবলের ডেফিনেশনটা দিই আমরা। এখন কাউন্টেবলের ডেফিনেশনটা হচ্ছে এইভাবে, একটা সেটকে কাউন্টেবল হওয়ার জন্য হয় তাকে ফাইনাইট হইতে হবে, অথবা ন্যাচারাল নাম্বারের সাইজের সমান হইতে হবে। ন্যাচারাল নাম্বারের সমান সাইজ হইলে সে কাউন্টেবল, অথবা ফাইনাইট যদি হয় তাহলে কাউন্টেবল। এটা হচ্ছে কাউন্টেবল সেটের ডেফিনেশন, ঠিক আছে? আর কাউন্টেবল না হইলে সেটাকে আমরা বলি আনকাউন্টেবল। তার মানে ডেফিনেশনটা একটু তাহলে পড়ি আমরা। ডেফিনেশনে কি বলা হচ্ছে যে এ সেট ইজ কল্ড কাউন্টেবল ইফ it is either finite or has the same cardinality of the set of natural numbers n। n এর সমান কার্ডিনালিটি অথবা ফাইনাইট। ইনফাইনাইট হলে n এর সমান হইতে হবে, আর ফাইনাইট হলে তো ফাইনাইট। তাহলে এই কেসটাকে আমরা বলি কাউন্টেবল সেট। তাহলে কাউন্টেবল প্রুফ করতে গেলে তোমাকে কি করতে হবে? হয় এটাকে ফাইনাইট দেখাইতে হবে, সেটা যদি না পারো n এর সমান সাইজ দেখাইতে হবে। এই দুইটা কোনোটাই যদি না হয় তাহলে আনকাউন্টেবল। আর এখানে একটা নোট দেওয়া আছে, ঠিক আছে? এই নোটটা একটু আমরা পড়ি যে an infinite set which is countable is often referred as countably infinite। এটা আগে বলছি। এবং এখানে আরেকটা নাম আছে, নামটা হচ্ছে ডিনিউমারেবল। এই শব্দটা অনেক সময় তোমরা বিভিন্ন বইতে দেখবা আর কি। ডিনিউমারেবল মানে হচ্ছে যে কাউন্টেবল ইনফাইনাইট, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা এখানে কি বললো যে ফর দিস টাইপ অফ সেট উই ক্যান লিস্ট ইটস এলিমেন্ট এজ এ সিকোয়েন্স। ধরো একটা সেট যদি ধরো যদি এমন হয় এ যদি হয় কাউন্টেবল, কাউন্টেবলি ইনফাইনিট, তাহলে আমরা এ কে লিখতে পারবো এরকম যে A1 A2 A3 A4, এইভাবে একটা লিস্ট আমি এলিমেন্ট গুলোকে নাম দিতে পারবো। প্রথমটা নাম দিলাম A1, পরেরটা A2। তো রিয়েল নাম্বারের সেটকে তুমি এর এলিমেন্ট গুলোকে এরকম নাম দিতে পারবে না, এরকম নাম দিয়ে শেষ করতে পারবে না। তোমার এন শেষ হয়ে যাবে কিন্তু ওইটা শেষ হবে না আর কি। তো এটা হচ্ছে অসুবিধা আর কি। তাহলে এখানে যে ডিনিউমারেবল এই ওয়ার্ডটা একটু মনে রাখো আর কি, ঠিক আছে? সেটাও ডিনিউমারেবল, সেটাও এন এর সমান সাইজ। আচ্ছা সেটা আসবো, দেখাবো, এখানে প্রবলেম আছে এখানে। আচ্ছা, শো দ্যাট দ্য সেট অফ অল ইভেন ইন্টিজার্স ইজ কাউন্টেবল। এখানে প্লাস মাইনাস আমরা বোথ নিচ্ছি। তাহলে সেট অফ অল ইভেন ইন্টিজার্সকে আমরা ডিনোট করলাম ই দিয়ে। তাহলে এখানে কি কি আছে? -10, -8, এটা কোনো শুরু নাই, -6, -4, -2, 0, 2, 4, 6, 8, 10, 12 ডট ডট। তো এই সেটটাকে দেখাইতে হবে কাউন্টেবল, মানে ন্যাচারাল নাম্বারের সাথে একটা বাইজেকশন তৈরি করা যাবে আর কি, ঠিক আছে? এখন বাইজেকশনটা তৈরি করব কিভাবে? তৈরি করব এইভাবে, একটা ফাংশন নিব ন্যাচারাল নাম্বার সেট থেকে কিতে। এখন তুমি যদি f(x) = 2x দাও তাহলে কি হচ্ছে? পিসওয়াইজ দিয়েই করতে হবে, কিন্তু 2x দিলে কি হবে? 2x দিলে যেটা ঘটবে, এটা আসবে 1, এটা আসবে 2, এটা আসবে 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে এই ডান পাশে গুলো সে কাউন্ট করবে, বাম পাশে গুলো কিন্তু কাউন্ট করবে না। তাহলে এটা 1 1 হবে, বাট অন টু হবে না আর কি। কারণ কোডমিনেশন গুলোকে কভার করতে পারবে না। তার মানে আমি শুধু এক সাইড না করে ডান বাম অল্টারনেট করে করবো। তাহলে অল্টারনেট করে কিভাবে করবা? তা আমার আইডিয়াটা হচ্ছে এরকম আর কি। এটা এটা দিয়ে হবে না আর কি। 1 কে আমি মাঝখানে ম্যাপ করাইলাম, 2 কে ম্যাপ করাইলাম 1-এ, 3 কে ম্যাপ করাইলাম -1। তাহলে বোথ সাইডই আমরা করতেছি অল্প অল্প করে আর কি। 4 কে করাইলাম 2-তে, আর 5 কে করাইলাম -2-কে, 6 কে করাইলাম 3-তে, আর 7 কে করাইলাম -3-তে।
এখন এটার কোনো এক্সপ্রেশন লিখতে পারবা? এখানে আমি একটা দেখতে পাচ্ছি যে এফ অফ এন লিখি। এফ অফ হচ্ছে n/2 হবে যদি এনটা হয় ইভেন। ইনপুটটা যদি ইভেন হয় তাহলে কি n/2 হচ্ছে না? 2 1-এ যাচ্ছে, 4 2-তে, 6 3-তে। আর এনটা যদি অড হয় তাহলে কি হচ্ছে? সে নেগেটিভ নাম্বারে যাচ্ছে। এবং সেটা কিভাবে যাচ্ছে? -n - 1/2 মিলছে? এবং এই ডেফিনেশনে ওয়ান কিন্তু জিরোতে যাচ্ছে। এখন এই ফাংশনটা একটা 1 1 এর অনুরূপ, এটা ছবি দেখেই বোঝা যাচ্ছে। কারণ তুমি একটা আমাকে, ধরো আমি, এটা তো 1 1 বোঝাই যাচ্ছে কারণ সবাই তো ভিন্ন ভিন্ন জায়গায় ম্যাপ করতেছে। এখন অন টু কিনা এটা ডিফিকাল্ট। ধরো আমাকে একটা ইন্টিজার বলো, ধরো -100, কখনো না কখনো -100-তে হিট করবে না? করবে। সো তার মানে এটা অন টু। তার মানে 1 and 1 2, তার মানে ন্যাচারাল নাম্বারে ঠিক যতগুলো এলিমেন্ট আছে সকল ইভেন নাম্বারের সেটে ঠিক ততগুলোই আছে, পজিটিভ নেগেটিভ ইনক্লুড যদি করি। কি? কোনগুলো? রিগোরাসলি তো করলাম, এই যে ফাংশনটা ই করবা, দেন এটাকে জাস্ট তুমি বলবা যেটা 1 1 and 1 2, এটাই। এটা রিগোরাসলি, এখানে তো কোনো ফাঁকা নেই। কোনটা? বুঝি নাই। হুম। ও আচ্ছা, আমি ইন্টিজার করে ফেলছি, রাইট, ইভেন করিনি। সরি। আমার তো আসলে ইভেন কে করতে হবে, আমি পুরা ইন্টিজারকে। এটাও আরেকটা প্রবলেম। ঠিক আছে, এটা আরেক। So, আমার তাহলে 1 কে ম্যাপ করাইতে হবে 0-তে, আর 2 ম্যাপ করবে সাপোজ। আচ্ছা, তো আমি আমি আগে লিস্টিং করি। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। এখন বলো তাহলে কি করতে হবে যদি ইভেন হয়? তাহলে হচ্ছে এন এতেই ম্যাপ করবে, আর কোনো সমস্যা নেই। এখন অড হইলে কি করতে হবে? অড হইলে ধরো 5 দিয়ে চিন্তা করো, 5 কোথায় ম্যাপ করতেছে? -n - 1। এই যে এখন হয়ে। আর এতক্ষণ যেটা করতেছে সেটা হচ্ছে অল ইন্টিজার্স কে, ঠিক আছে? সো ওইটা নেক্সট প্রবলেম আমাদের, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে যে, হ্যাঁ, না কোনো সমস্যা নেই, বাট আমি যে ডেফিনেশনটা দিচ্ছি এখানে এন থেকে এতে করতে বলছে। আচ্ছা, তাহলে পিস ওয়াইজ লাগে না, সেটাও করতে পারো। ধরো তাহলে তুমি ফাংশনের প্রপার্টি ইউজ করো যে এ থেকে বি ফাংশনটা যদি বাইজেক্টিভ হয় তাহলে এফ ইনভার্স নিবা। সেটা হচ্ছে বি থেকে ইনজেক্ট মানে বাইজেক্টিভ ফাংশন। এটা তো আমরা জানি। রেশনাল নাম্বার সেট কাউন্টেবল। হ্যাঁ। হ্যাঁ, প্রুফ তো করবো, করতে হবে তো। আচ্ছা, এরপরে অড অড ইন্টিজার্স তোমরা করে নিও, ঠিক আছে? আর সেট অফ অল ইন্টিজার্স, এইটা কিভাবে করবা? তাহলে অল ইন্টিজার্সটা হচ্ছে যে -5, -4, -3, -2, -1, 0, 1 2 3, এরকম। তাহলে আমরা 1 দিয়ে ম্যাপ করাবো 0-তে, 2 দিয়ে করাবো 1-এ, 3 দিয়ে করাবো -1-এ, 4 দিয়ে করাবো 2-তে, 5 দিয়ে করাবো -2-তে। তাহলে এখন ফাংশনটা নিতে হবে এন থেকে জেড-এ। তাহলে এক্সপ্রেশনটা কেমন হওয়া উচিত? তাহলে এন যদি ইভেন হয় তাহলে একরকম, আর এন যদি অড হয় তাহলে একরকম। এক্সপ্রেশন সবসময় লেখা দরকার নেই আসলে, করেসপন্ডেন্স দেখে বললেও হয়। তাহলে এন যদি ইভেন হয় তাহলে n/2-তে ম্যাপ করতেছে, আর এন যদি অড হয় তাহলে ম্যাপ করতেছে -n - 1/2। সো তাহলে এটা একটা 1 1 করেসপন্ডেন্স। সো হুম, হচ্ছে। সো এই হচ্ছে এটা, তো এটা একটা 1 1 1 2 ফাংশন, বুঝতেই পারছো, ছবি দেখেই তো, করেসপন্ডেন্স দেখেই বোঝা যাচ্ছে। সো তার মানে
তাহলে ইন্টিজারের সাইজ আর জেড এর সাইজ, জেড এতে অনেক বেশি এলিমেন্ট আছে, প্রায় তার ডাবল, দেখে যেটা মনে হয় যে ঠিক ততগুলো নেগেটিভ আর এক্সট্রা একটা জিরো, বাট সাইজ হিসেবে তারা সেম আসবে। আচ্ছা, আনকাউন্টেবল সেটটা কি? আনকাউন্টেবল হচ্ছে যে ন্যাচারাল নাম্বারের সাথে, এটা ফাইনাইটও না আবার ন্যাচারাল নাম্বারের সাথে ইকুইভ্যালেন্টও না, তাহলে আরেকটু বড় ন্যাচারাল নাম্বার সেট, সেটা হচ্ছে আমরা আনকাউন্টেবল সেট, এটা আবিষ্কার করছে ক্যান্টর আর কি, ঠিক আছে। রিয়েল নাম্বার সেট যে আনকাউন্টেবল। এখন ক্যান্টর প্রথমত প্রুফ করছিল এইটা, 0 1 যে সাব মানে ইন্টারভেলটা, এটা তো রিয়েল নাম্বার অনেক ছোট, এটাই আনকাউন্টেবল, এখানেই এত বেশি রিয়েল নাম্বার আছে যেটা ন্যাচারাল নাম্বারের সাথে বাইজেকশন কখনোই করবে না আর কি, ঠিক আছে। এখন ক্যান্টর যেভাবে প্রুভ করছিলেন সেটাকে বলে ডায়াগোনাল আর্গুমেন্ট, ঠিক আছে। নাম শুনছো ডায়াগোনাল আর্গুমেন্ট? আচ্ছা, ডায়াগোনাল আর্গুমেন্ট আর কি। হ্যাঁ, ওই ওই জন্যই নাম দিছে ডায়াগোনাল আর্গুমেন্ট। আচ্ছা, এখন ধরো যদি, হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আমি এটা কাউন্টেবল হইতো, আমি কন্ট্রাডিকশন করব। যদি কাউন্টেবল হয় আমি এগুলোকে একটা লিস্টে লিখতে পারবো, একটা সিরিয়ালে সাজাতে পারবো। সিরিয়ালি সাজাইলাম এইভাবে আর কি, যে ধরো আহ আচ্ছা, সো লেট 0 1 is countable, তাহলে there exists a bijective function from, মানে আমি কন্ট্রাডিকশন মানে পার্সোনালি পছন্দ করি, আমি মোটামুটি সবই কন্ট্রাডিকশন দিয়ে করি। তাহলে এন থেকে 0 1 একটা আমি সরি বাইজেক্টিভ ফাংশন নিলাম আর কি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, 1 ম্যাপ করবে একটা রিয়েল নাম্বারে, 2 ম্যাপ করবে একটা রিয়েল নাম্বারে, 3 ম্যাপ করবে আরেকটা রিয়েল নাম্বারে, 4 ম্যাপ করবে আরেকটা রিয়েল নাম্বারে, 5 ম্যাপ করবে আরেকটা রিয়েল নাম্বার, ঠিক আছে। এখন দেখো 0 থেকে 1 এর মধ্যে যে কোনো রিয়েল নাম্বার কেমন, ডেসিমেলে দেখতে কেমন, 0 পয়েন্ট বেশ কিছু ডিজিট থাকবে। তাহলে প্রথম 1 যে রিয়েল নাম্বারটাতে ম্যাপ করতেছে সেটা হচ্ছে ধরো 0.D11, D12, D13, D14 ডট ডট। টু যে রিয়েল নাম্বারে ম্যাপ করছে সেটা হচ্ছে 0.D21। আচ্ছা, আমি একটু লিখি দেন আমি এক্সপ্লেন করতেছি। 3 ম্যাপ করছে 0.D31, D32, 33, D34, 43। আচ্ছা, 5 এরটাও লিখি। আর এরপর আরো এইদিকে আছে, এইদিকে আছে। তাহলে এই D11 হচ্ছে ডিজিট, এটা 0 থেকে 9 এর মধ্যে কিছু একটা হবে আর কি, ঠিক আছে। আর এই ধরো D13 মানে হচ্ছে যে প্রথম রিয়েল নাম্বারটা 3 নাম্বার ডিজিট আর কি। এই D43 মানে 4 নাম্বারে, 4 নাম্বার ন্যাচারাল নাম্বারটা ম্যাপ করতেছে তার 3 নাম্বার ডিজিট আর কি। এই প্রথম ইন্ডেক্সটা হচ্ছে কোন সিরিয়ালের নাম্বার, আর পরেরটা হচ্ছে যে কততম ডিজিট আর কি, ঠিক আছে। সো এটাই মিন করতেছে আর কি, ঠিক আছে। হুম। আচ্ছা, এক্সাম্পল ধরো 1 ম্যাপ করতেছে, আচ্ছা ধরো 4 ম্যাপ করতেছে 0.62859728, তাহলে এটা হচ্ছে D41 42 43 45 মানে এটা হচ্ছে আমার D41, এটা D42, D43, এটা হচ্ছে D45 এরকম। মানে প্রথম ইন্ডেক্সটা আই মিন করতেছে যে আচ্ছা এই প্রত্যেকটা DI যে এটা বিলংস টু জি, আচ্ছা ভালো জায়গায় লিখি, এখানে DI যে এটা 0 থেকে 9 এর মধ্যে কিছু একটা বা ডিজিট আর কি। কারণ প্রত্যেকটা রিয়েল নাম্বার কিন্তু তুমি এইভাবে লিখতে পারো, তবে এই ক্ষেত্রে ওই যে আমরা রিপিটেশন যাতে না হয় এই জন্য আমরা একটা কাজ করতে পারি, যেমন ধরো লাস্ট ক্লাসে দেখাইছিলাম না যে 0.599 পৌনপণিক আর 0.6 একই জিনিস, তার মানে আমাদের নাম্বারগুলো যাতে 9 দিয়ে শেষ না হয় এরকম আমরা রিপিটেশন গুলো অ্যালাউ করবো না আর কি, যাতে আমাদের ফাংশনটা ইনজেক্টিভ থাকে আর কি, ঠিক আছে। সো ওইটাই আর কি। আচ্ছা, সো এরকম করলাম।
তাহলে ধরো সামহাউ আমি প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের সাথে প্রত্যেকটা রিয়েল নাম্বারকে অ্যাসোসিয়েট করে ফেলছি সাপোজ, কারণ আমি বলেই ফেলছি কাউন্টেবল, তার মানে একটা লিস্ট একটা বাইজেক্টিভ ফাংশন থাকবে, সেটাই হচ্ছে এই বাইজেক্টিভ ফাংশন এফ। এখন আমি দেখাবো যে নতুন করে একটা রিয়েল নাম্বার তৈরি করতে পারবো যেটা এই লিস্টের মধ্যে নাই। তাহলে নতুন রিয়েল নাম্বারটাকে ধরো এ ধরলাম। তাহলে নতুন রিয়েল নাম্বারটা আমি কেমনে তৈরি করব, সেটা হচ্ছে যে এই নাম্বারগুলো মার্ক করো। তারপরেরটা ধরো D11, এটা তো 0 থেকে 9-এর মধ্যে কিছু একটা হবে, ঠিক আছে? তো এটাকে আমি চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমি ধরো 1 বাড়াই দিব, মানে চেঞ্জ 1 কমাইতে পারি বাড়াইতে পারি, কোনো সমস্যা না। তাহলে আমি এখানে দিব ধরো D11 প্রাইম। তারপরে নিব, তারপরে ডিজিটটা নিব সেকেন্ডটা থেকে, D22 প্রাইম। পরেরটা নিব থার্ডটা থেকে, D33 প্রাইম। এটা নিব পরেরটা থেকে, D44 প্রাইম। পরেরটা নিব D55 প্রাইম। তাহলে এখন এই যে প্রাইম দিয়ে বোঝাচ্ছি চেঞ্জ করে ফেলছি, চেঞ্জটা করব কিভাবে? চেঞ্জ করার নিয়মটা হচ্ছে যে মানে জাস্ট 1 বাড়াইলে বা কমাই দিলে হয়, তারপর আমরা একটা ফর্মুলার মধ্যে রাখি। তাহলে এখানে মানে আমি ধরো এখানে D11 প্রাইমটা হবে, এটা 1 হবে, সরি এটা 2 হবে যদি D11 1 হয়। D11 যদি 1 না হয় তাহলে এটাকে আমরা 1 করে দিব। তার মানে কি হইলো, ওই যে ডায়াগোনাল যে ডিজিট গুলো, সেই ডিজিট গুলো নিয়েই আমরা নতুন একটা নাম্বার তৈরি করতেছি, বাট এমন ভাবে অরিজিনালটা যদি 1 হয় তাহলে আমরা 2 করে দিব, যদি 1 না হয় তাহলে আমরা 1ই রাখবো, 1 না হয় তাহলে আমরা 1 করে দিব আর কি। তো তাহলে এইভাবে আমি চেঞ্জ করে দিলাম। তাহলে ধরো জাস্ট এটা হয়তো বা এখনো বুঝো নাই, জাস্ট আমি একটা এক্সাম্পল দিই তাহলে। ধরো আহ 1 ম্যাপ হলো কোন একটা রিয়েল নাম্বার, একটা রিয়েল নাম্বার বলো তো। 2 ম্যাপ করলো আরেকটা রিয়েল নাম্বার 0. 3 ম্যাপ করলো আরেকটাতে, 4 ম্যাপ করলো এখানে। কারণ আমার সেটটাই তো 0 1 1 ইন্টারভেল, সো ওইভাবেই তো শুরু হইতে হবে। এখন আমি নতুন রিয়েল নাম্বারটা বানাবো এইভাবে। আচ্ছা এইখানে কত আছে, প্রথম ডিজিটটা সেটা কি 1-এর সমান? না, তাহলে আমরা 1 বানাই দিই। পরেরটা 2, 1-এর সমান না, তাহলে আমরা 1 করে দিই। পরেরটা, আচ্ছা তাহলে, আচ্ছা কিছু চেঞ্জ করে দিই, তাহলে তো বোঝা যাবে না আর কি। আচ্ছা এরপরে এটা এটা 1, তাহলে আমি এখন 2 করে দিব। তারপর এইটা 1 করে দিব। তারপরে যাব 5 নাম্বারটা, 1 করে দিব। তাহলে এইভাবে একটা নাম্বার আমি তৈরি করবো। এখন এই নতুন নাম্বারটা ক্যান্টর দেখাইছেন, নতুন নাম্বারটা এই লিস্টে নাই, কেন নাই? কারণ এই দুইটার মধ্যে একটু কম্পেয়ার করো, প্রথম ডিজিটটা চেঞ্জ হয়ে গেছে না, সেকেন্ডটার সাথে মিলবে না, কেন? সেকেন্ড ডিজিট চেঞ্জ হয়ে গেছে। থার্ডটার সাথে মিলবে না, কারণ থার্ড ডিজিট চেঞ্জ হয়ে গেছে। তাহলে প্রত্যেকটার সাথে কোনো না কোনো ডিজিট চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই নতুন নাম্বারটা কি ওই আগের লিস্টে ছিল? তাহলে তুমি যদি এরকম ভুলেও যদি এরকম ম্যাপ এক্সিস্ট করে, সেটা একটা কন্ট্রাডিকশন তোমাকে দিবে। সো এ নট ইন 0 1, মানে এটা একটা কন্ট্রাডিকশন। এ নট ইন 0 1 না বলে নট ইন লিস্ট বলি আর কি। তো এটাই হচ্ছে ক্যান্টরের প্রুফ আর কি। ক্যান্টরে এটাকে বলা হয় ডায়াগোনাল আর্গুমেন্ট, কারণ ডায়াগোনাল ডিজিট গুলো সে চেঞ্জ করেছে। তো ডায়াগোনাল ডিজিট গুলো প্রতিবার চেঞ্জ করার কারণে, চেঞ্জটা জাস্ট আমি এই রুল দিয়ে করলাম, অনেকে 5 কে 6 বানাই দিবে, 6 কে 5 বানাই দিবে, সেটাও হয়। যে কোনো একভাবে চেঞ্জ করলে হয়, বা অলওয়েজ তুমি 1 করে ইনক্রিমেন্ট করে দিবা। হ্যাঁ, এই পেজে মানে আমি প্রত্যেকটা ডিজিটকে চেঞ্জ করে নতুন একটা নাম্বার বানাইছি। আর সেই নাম্বারটা তো লিস্টের কোনো সিরিয়ালের নাম্বার সাথে মিলবে না। কেন মিলবে না? কারণ প্রত্যেকটার সাথে কোনো না কোনো ডিজিট চেঞ্জ হয়ে গেছে।
প্রথমটার সাথে ফার্স্ট ডিজিট চেঞ্জ হয়েছে, পরেরটার সাথে সেকেন্ড ডিজিট চেঞ্জ হয়ে গেছে, 10 নম্বরটার সাথে 10th ডিজিটে চেঞ্জ আছে। তো তার কারোর সাথেই তো মিলবে না, বাট স্টিল এটা তো একটা রিয়েল নাম্বার। তো তার মানে এই রিয়েল নাম্বার কেউ এখনো ম্যাপ করেনি। এটা- তার মানে এটা তোমার অনটু ফাংশন, অনটু হচ্ছে না। বুঝতে পারছো? আর অনটু না হলে বাইজেক্টিভ হবে না। প্রুফটা কি বুঝে গেছে? তাহলে 0 1 ইন্টারভেলটা একটা আনকাউন্টেবল, কেন? কারণ ন্যাচারাল নাম্বারের সাথে এটা বাইজেক্টিভ ফাংশন কখনোই পসিবল না। পসিবল এরকম দেখাইলে এরকম একটা কন্ট্রাডিকশন হয় আর কি। তাহলে যে কোনো ইন্টারভেলের জন্য এটা হবে। হ্যাঁ, 0 থেকে ½ এর মধ্যে ওয়ান কাউন্টেবল, সেটাও প্রুভ করা যাবে একইভাবে আর কি। এখন পুরা রিয়েল নাম্বারের যে সেট সেটা আনকাউন্টেবল, সেটা কেমনে দেখাবো? এখন ধরো, যদি আমি দেখাইতে পারি যে 0 1 আর আর দুইটার মধ্যে একটা বাইজেক্টিভ ফাংশন আছে, তার মানে কি মিন করে? যেহেতু 0 1 আনকাউন্টেবল, তাহলে আরো হচ্ছে আনকাউন্টেবল। এখন এইটা ফর্ম করো। তাহলে এইটা ফর্ম করার জন্য যে এরকম একটা ফাংশন আছে, এটা ধরো 1। এই ফাংশনটার এক্সপ্রেশন কি হইতে পারে, মাথায় আছে? আচ্ছা, f(x) = 1/x * x - 1, এটা কি হয়? এটা গ্রাফটা কেমন? আচ্ছা, আমি একটু দেখি, ডেসমোসে দেখলেই বুঝতে পারবে। না, 10 দিলে -1 থেকে 1 নিতে হবে, মাইনাসে চলে যেতে হবে। তো 10 দিয়েও করা যাবে, ডোমেন শিফটিং করে। বাট তার চেয়ে সহজ এক্সাম্পল আমি খুঁজতেছি আর কি এখন। x (x - 1) না। উম, আচ্ছা, তাহলে মানে যার দুইটা অ্যাসিম্পটোট আর কি, একটা হচ্ছে 1 অ্যাসিম্পটোট, একটা হচ্ছে 0 অ্যাসিম্পটোট আর কি। তাহলে কি নেওয়া যায়? কি ছিল এখানে? উম, 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 আচ্ছা, আচ্ছা, আমি একটু খুঁজে দেখি, ওকে। তো তাহলে আমরা এই ফাংশনটা নিব, এই যে লন x/1 - x। তো এইটা দেখো, এটার ডোমেন কি? 0-তে তো আনডিফাইন্ড, 1-এ আনডিফাইন্ড, বাট 0 থেকে 1-এর মধ্যে ডোমেইন, এবং সে দেখো একদম -চিহ্ন থেকে +চিহ্ন থেকে পুরোটাকে কাভার করতেছে। ঠিক আছে, তাহলে এই ফাংশনটা যদি আমি নেই, ঠিক আছে, তাহলে ধরো f such that 0 1 থেকে r ডিফাইন্ড বাই f(x) হচ্ছে ln x/1 - x। তাহলে এটা হচ্ছে 1 1 +1 2, এটা বাইজেক্টিভ আর কি। তাহলে এটা যদি বাইজেক্টিভ হয়, তাহলে কার্ডিনালিটি অফ 0 1 আর আর সমান হবে, তার মানে কি এটা, তারা দুইটাই আনকাউন্টেবল আর কি, প্রুফ হয়ে গেল। এরকম অসংখ্য ভাবে করা যায়। ওই যে বললাম টেন ইনভার্স দিয়ে করা যায়, বা টেন ইনভার্সের একটু ঝামেলা আছে, ডোমেন শিফটিং করতে নেগেটিভে চলে যায়, তো এটা একটু ঝামেলা আছে, দরকার নেই এখন আপাতত আর কি। তো এই হচ্ছে আইডিয়া আর কি, সিম্পল প্রুফ আর কি। তাহলে এখন তুমি দেখাতে পারো যে যে কোনো ইন্টারভেল, তুমি এইটা কি করতে পারবা, 0 1-এর সাথে যে কোনো এ বি কোন একটা ফাংশন দিয়ে এটা করা পসিবল আর কি। ঠিক আছে? সেটা কিভাবে করবা? আহ এটা একটা ফাংশন বানাবা, এই যে 0 1 থেকে এ বি তে। আবার
এই যে এ বি, এটাও আনকাউন্টেবল, মানে ক্লোজ ইন্টারভ্যাল। ধরো 0 1 না নিয়ে আমি 0 আর 1 কে ইনক্লুড করলাম, তাতেও কিন্তু, কারণ ইনক্লুড করলে কি আরো এলিমেন্ট বেড়ে যাবে না, সেটা স্টিল আনকাউন্টেবল হবে আর কি, ঠিক আছে। এবং সেটা আনকাউন্টেবল, তার মানে মোটামুটি সকল ওপেন ইন্টারভ্যাল আনকাউন্টেবল, সকল ক্লোজড ইন্টারভ্যাল আনকাউন্টেবল, রিপোর আর রিয়েল নাম্বার আনকাউন্টেবল। সো এগুলো সবই প্রুফ করা যায় আর কি, এটা একটু দেখবো আর কি। তো এখন তোমরা জাস্ট বানানোর চেষ্টা করো যে এইটা বানাইতে পারো কিনা আর কি, এইটা বানানো যায় কিনা, এটা কোন একটা ফাংশন দিয়ে করা যাবে, এটা চেষ্টা করবো। আচ্ছা, এখন আমরা দেখবো কিছু থিওরেমস, থিওরেমস অন আনকাউন্টেবিলিটি, ঠিক আছে। থিওরেম গুলো ফিল করাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রুফ গুলো ফর্মালি করলে অনেক বড় বড় প্রুফ হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো প্রথমটা দেখো, আগে স্টেটমেন্ট গুলো একটু বোঝার চেষ্টা করো। এভরি সাবসেট অফ এ কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল। ধর একটা সেট হচ্ছে কাউন্টেবল, তার সাবসেট নিলে কি সে সমান থাকবে বা তার চেয়ে ছোট হয়ে যাবে না? তো সেটা তো কাউন্টেবল হওয়া উচিত, তাই না? তো এটাই হচ্ছে থিওরেম, আমাদের প্রথম থিওরেমটা। দেন সেকেন্ড যে থিওরেমটা বলছে যে এ আর বি যদি হয় কাউন্টেবল, তাদের ইউনিয়নও হবে কাউন্টেবল। কেন কাউন্টেবল হবে? ধরো এ তে বেশ কিছু নাম্বার আছে, A1, A2, A3, A4। বি তে কিছু আছে, B1, B2, B3, B4। আমি লিস্ট করে কেন লিখলাম? কারণ তারা কাউন্টেবল, লিস্ট করে লেখা যাবে। এখন ইউনিয়ন করলে কি হবে? এ বি সবই চলে আসবে। তাহলে আমি কাউন্ট করব এইভাবে: 1 2 3 4 5 6। তো এইভাবে আমি কাউন্ট করে দেবো, 7 8। এইভাবে কাউন্ট করলে আমি সব এলিমেন্টকে কভার করে ফেলতে পারবো, সো তার মানে কাউন্টেবল। আবার ধরো পরের থিওরেমটা দেখো, এ আর বি কাউন্টেবল হলে তাদের ক্রস প্রোডাক্ট যেটা হবে সেটাও কাউন্টেবল, ঠিক আছে। ক্রস প্রোডাক্ট করলে কি একটা ম্যাট্রিক্সের মতো আসবে, আমি ডায়াগোনালি কাউন্ট করবো আর কি। তারপর রেশনাল নাম্বার সেট কাউন্টেবল, এটা আমরা আসতেছি একটু আগ পরে, এটা তো আমরা আসতেছি। তো আমরা এখন একটু ফর্মাল প্রুফ গুলো একটু দেখি, ওটা দেখা উচিত আসলে। আমাদের কত টাইম আছে এখন? আচ্ছা, হয়ে যাওয়ার কথা। তো কিছু প্রুফ এখানে আমার করা আছে আর কি, ওইখান থেকে আমি দেখাই দিব তোমাদের, ঠিক আছে। আচ্ছা, সো প্রথম যে থিওরেমটা ছিল যে এ যদি কাউন্টেবল হয় তার সাবসেটও কাউন্টেবল, সেটা কিভাবে তুমি প্রুফ করবা? এখন প্রথম কেসটা দেখো, যদি এ কাউন্টেবল হয় এবং বি যদি তার সাবসেট হয়, বি যদি সাবসেট হয়, তাহলে প্রথম কেস যেটা হবে যে বিটা ফাইনাইট হয়ে যেতে পারে। সাবসেট তুমি এতই ছোট নিলা যেটা ফাইনাইট, তাহলে ফাইনাইট সেট কি কাউন্টেবল না? তাহলে প্রথম কেসটা ডান। সেকেন্ড কেস যেটা হইতে পারে যে বিটা ইনফাইনাইট হয়ে যেতে পারে, ঠিক আছে। এখন বি যদি ইনফাইনাইট হয় তাহলে এ ও ইনফাইনাইট, কারণ এ তো তার চেয়েও বড়, তাহলে এ ইনফাইনাইট। এখন দুইটার মধ্যে আমি দেখি ই করতে পারি কিনা। তাহলে এই হচ্ছে, মনে করো এ কে আমি লিস্ট করে লিখলাম। তাহলে বি মানে কি, এখান থেকে তো কিছু কিছু এলিমেন্ট আসবে, তাহলে সেটাকে আমি লিস্ট করলাম এইভাবে। এই লিস্টিংটার মানেটা কি? ধরো আমি প্রথমে নিলাম A2, তাহলে এইটা হচ্ছে A2, তাহলে K1 এর মান হচ্ছে 2। ধরো এরপরে ধরো 4 নাম্বারটা আসছে, তাহলে K2 এর মান হচ্ছে 4। তাহলে এই যে K1 K2 হচ্ছে একটা নাম্বার, মানে কোন এলিমেন্টটা তুমি চুজ করছো আর কি, ঠিক আছে। এটাকে বলে সাবসিকোয়েন্স করা আর কি, ঠিক আছে। ধরো এটাও প্রথমে আসতে পারে, তাহলে K1 এর মান হবে তখন 4। তো K1 K2 জাস্ট এক একটা নাম্বার। এখন যদি K1 K2 জাস্ট 1 2 3 4 হয়, তাহলে পুরো সেটটা চলে আসবে। বা যদি গ্যাপে গ্যাপে থাকে, তার মানে কি সেটের বাদ দিয়ে কিছু এলিমেন্ট আসবে। এখন যদি আমি এটার সাথে এটা ম্যাপিং করি, এটার সাথে এটা করি, এটার সাথে এটা করি, এটার সাথে এটা করি, তাহলে ম্যাপিংটা দেখতে কেমন হবে? যে 1 এর সাথে ম্যাপ করব AK1, 2 এর সাথে করব AK2, 3 এর সাথে করব AK3, এন এর সাথে করব AK। তার মানে প্রত্যেকটা এলিমেন্ট আমি কভার করতে পারবো, ঠিক আছে। সো তার মানে আমরা একটা বাইজেকশন তৈরি করলাম, তার মানে বিটাও কাউন্টেবল। বুঝতে পারছো প্রুফটা? ওকে। তার মানে এখানে এই জিনিসটা জাস্ট এখান থেকে বাদ দিয়ে যে ধরো ধরো K1 এর ভ্যালু হচ্ছে ধরো 2, K2 এর ভ্যালু হচ্ছে ধরো 3, ধরো K3 ভ্যালু হচ্ছে 6। তাহলে প্রথমে 2 নাম্বার আসবে, পরে 3 নাম্বারটা, তারপর 6 নাম্বার এলিমেন্টটা, মানে এইভাবে বাদ দিয়ে আমি নিচ্ছি। মানে K1 K2 টা ডিনোট করতেছে কিভাবে আমি নিচ্ছি, কিভাবে সাবসেট করছি আর কি, ঠিক আছে। আর এরপরে যে থিওরেমটা সেটা হচ্ছে যে এ আর বি যদি কাউন্টেবল হয়, তাহলে এ ইউনিয়ন বিও কাউন্টেবল হবে। সেটা আমি কিভাবে প্রুভ করতে পারি?
এখন প্রথম কেস, সব থেকে সিম্পল কেস, এ ও ফাইনাইট, বি ও ফাইনাইট, তাহলে এ ইউনিয়ন বি কি হবে? ফাইনাইট, তাহলে ফাইনাইট হলে কাউন্টেবল, শেষ। এখন যদি এমন হয় যে দুইটার মধ্যে একটা ফাইনাইট একটা ইনফাইনাইট, তাহলে কি হবে? তাহলে আমি এ হচ্ছে ফাইনাইট ধরলাম, আর বিটাকে ধরলাম ইনফাইনাইট। ইনফাইনাইট বলতে কাউন্টেবল ইনফাইনাইট। দেন আমি যেটা করব, বি থেকে এটাকে বাদ দিয়ে দিব, তাহলে সেটাকে নাম দিলাম সি। তাহলে বি থেকে এ বাদ দিলে কি হবে? কমন এলিমেন্ট গুলো বাদ চলে যাবে না? তাহলে দেখো এইখানে একটা চিত্রে আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। তাহলে এইটুকু, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে আমার বি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এখন এ, আর এইটুকু হচ্ছে আমার বি বাদ এ। তাহলে দুইটাকে ইউনিয়ন করলে কি এ ইউনিয়ন বি তো পাওয়া যায় নাকি? কারণ এইটা করার কারণ হচ্ছে যাতে কমন এলিমেন্ট দুইবার কাউন্ট না হয়। কারণ কমন এলিমেন্ট দুইবার কাউন্ট হলে সেটা কিন্তু ইনজেক্টিভ ফাংশন থাকবে না। তাহলে আমি এ ইউনিয়ন বি কে লিখতে পারি এ ইউনিয়ন সি, মানে এইটুকু হচ্ছে সি, ঠিক আছে? তাহলে এখন তুমি কাউন্ট কিভাবে করবা? প্রথমে এ কে পুরোটাকে কাউন্ট করে ফেলবা, দেন সি কে কাউন্ট করা শুরু করবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? প্রথম আমি কাউন্ট করবো A1, তারপর A2 কে, তারপর এ কে কাউন্ট করা শেষ। দেন K+1 যাবে C1 এ, K+2 যাবে C2 তে, K+3 যাবে C3 তে। So এইভাবে যাবে। কারণ দুইটার মধ্যে এ যেহেতু ফাইনাইট, তাহলে এ কে আগে কাউন্ট করতে হবে। কারণ তুমি যদি শুরুতেই সি কে কাউন্ট করো তাহলে এতে কখনো ব্যাক করতে পারবে না। তাহলে যেটা ফাইনাইট সেটাকে কাউন্ট করে শেষ করে দেন আমি সি কে কাউন্ট করলাম, তাহলে আমি এ ইউনিয়ন সি কে কাউন্ট করতে পারবো। আর এ ইউনিয়ন সি মানেই এ ইউনিয়ন বি। তাহলে এই হচ্ছে কাউন্টেবল। এখন লাস্ট যে কেসটা, দুইটাই ইনফাইনিট, তো দুইটা ইনফাইনিট হলে কি হবে? একই। তাহলে আমি প্রথমে এটাকে কাউন্ট করবো, তারপর এটা, 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 দেন এটা, দেন এটা। এখন এইভাবে কাউন্ট করলে তো এ আর বি এর মধ্যে কমন থাকতে পারে, তাহলে শুরুতেই এই যে কমন পার্টটা বাদ দিলাম, মানে আমি এই এ আর সি এই ডিসজয়েন্ট পার্টে ভাগ করলাম। তো ডিসজয়েন্ট পার্ট প্রত্যেকটাই আমার হচ্ছে ইনফাইনাইট। প্রত্যেকটা ইনফাইনাইট হলে আমি এইভাবে কাউন্ট করবো, অল্টারনেট করে করে, যাতে আমার দুইটাকেই আমি স্যাটিসফাই করতে পারি। সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো এখানে আমার যদি এক্সপ্লিসিট এক্সপ্লিসিট এক্সপ্রেশন চাও তাহলে দেখতে এরকম হবে। এন যদি অড হয় তাহলে আমরা আগে এ কে কাউন্ট করবো, এন যদি ইভেন হয় দেন আমরা সি কে কাউন্ট করবো। সো এইভাবে আসলে যাবে। আর এখানে আমি ভিজুয়ালি দেখাইছি। সো এই প্রুফটা দেখলেই তুমি বুঝতে পারবে যে কি করা হচ্ছে আসলে, ঠিক আছে? আর দেন যদি এ বি কাউন্টেবল হয় তাহলে ক্রস প্রোডাক্টে কি হবে, ঠিক আছে? তাহলে ক্রস প্রোডাক্ট এখানে অনেকগুলা কেস, যদি দুইটাই ফাইনাইট হয় তাহলে ক্রস প্রোডাক্ট ফাইনাইট, তাহলে কাউন্টেবল। আর যদি দুইটার মধ্যে একটা ইনফাইনাইট হয়, এখন একটা যদি ইনফাইনাইট হয় তাহলে ধরো আমি ধরে নিচ্ছি আমার বিটা হচ্ছে ফাইনাইট, এটা হচ্ছে ইনফাইনাইট, তাহলে ক্রস করলে কেমন হবে? ক্রস করলে এরকম তৈরি হবে না? তাহলে আমার কিন্তু রো এর সংখ্যা, সরি কলাম সংখ্যা ফাইনাইট, রো সংখ্যা ইনফাইনাইট। তাহলে আমি কাউন্ট করবো এইভাবে: 1 2 3, কে, K+1, K+2, K+3, 2K, 2K+1, 2K+2, 2K+3, 3K, 3K+1, 3K+2, 3K+3, 4K, এইভাবে ইনজাম। তো এই প্রসেস হচ্ছে আগাবে। তাহলে কি আমি সবাইকে কভার করতে পারবো না? সো এইভাবে প্রত্যেকটা কেসে আমি করতে পারি। এখন যদি দুইটা ইনফাইনাইট হয়, দুইটা ইনফাইনাইট হলে কিন্তু রো কলাম সব ইনফাইনাইট, তাহলে কি আমি যদি 1 2 3 এভাবে যাই আমি কি কখনোই শেষ করতে পারবো? তো তখন নিয়মটা হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে যাইতো। এইভাবে গেলে আমি যে কোনো এলিমেন্টে পৌঁছাইতে পারবো না? পসিবল না? তুমি যদি বলো যে A 100, A 100, ওইখানে আমি যাইতে পারবো না, কোনো না কোনো সময় কিন্তু পৌঁছাবো। কিন্তু তুমি যদি রো ওয়াইজ আগাও তাহলে কিন্তু হবে না, কারণ এটা তো দুই দিকে ইনফাইনাইট। তাহলে তখন ডায়াগোনালি আগাইতে হবে। এই রেশনাল নাম্বার যে আনকাউন্টেবল সেটাও আমরা এই একই সিস্টেমে প্রুফ করি আর কি, ডায়াগোনালি আগে আর কি। তাহলে ফর এভরি কেসেস এ ক্রস বি হচ্ছে একটা ইনফাইনাইট সেট, সরি কাউন্টেবল সেট আর কি, ঠিক আছে? তাহলে প্রুফটা কি বোঝা গেল? এখানে তো ইনফাইনাইট এলিমেন্ট আছে, এখন কাউন্ট করবো কিভাবে? এটাকে 1 নাম্বার মার্ক করো, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার, এটাকে 5 নাম্বার, এটাকে 6 নাম্বার, এটাকে 7, এটাকে 8, এটাকে 9, এটাকে 10। এইভাবে আগাইতে হবে। কারণ রো ওয়াইজ আগাইলে তো রোই একটা রোই তো কখনো শেষ হবে না। তোমার সেকেন্ড রোতে তুমি তুমি কখনোই আসতে পারবে না। তো এই জন্য হচ্ছে এইভাবে করতেছি আমি। এখন এইটার মাধ্যমে আমি প্রুফ করবো কিউ হচ্ছে কাউন্টেবল। কিউ কে কেমনে কাউন্টেবল দেখাবো, দেখো। আচ্ছা, আমি কিউ প্লাস সেটটাকে কিভাবে লিখতে পারি? কিউ প্লাস সেটটা কিরকম? এই যে
এরকম আচ্ছা, ধরো আমি যদি জেড প্লাস ক্রস জেড প্লাস করি, এটা কি ইকুইভ্যালেন্ট টু কিউ না? হ্যাঁ, মানে বা এন ক্রস এন করি যদি, আমরা রিয়েল রেশনাল নাম্বার যখন কনস্ট্রাকশন দেখেছিলাম, রেশনাল নাম্বারকে কিভাবে কনস্ট্রাক্ট করে, উপরে একটা জেড নিচে একটা জেড, মানে তাদের ক্রস প্রোডাক্টই তো আসলে রেশনাল নাম্বার সে। তাহলে যখন আমি কিউ প্লাস করতেছি, কিউ প্লাসে তো শুধু পজিটিভ গুলো আসবে, তাহলে পজিটিভ গুলো আমি কেমনে নিতে পারি? এন ক্রস এন করলেই তো হচ্ছে, আর উপরে একটা পজিটিভ নিচে একটা পজিটিভ, এদের অল পসিবল ফ্র্যাকশন, তাই না? বুঝতে পারছো কি এটা? ধরো তুমি একটা ফ্র্যাকশন বলো, একটা পজিটিভ ফ্র্যাকশন বলো আমাকে, 4/5। এই 4/5 কি এন ক্রস এনে আছে না? এই প্রথম ফোরটা আসছে প্রথম এন থেকে, এই ফাইভ আসছে সেকেন্ড এন থেকে। তাহলে এন ক্রস এন করলে যে ক্রস প্রোডাক্টটা হবে, দ্যাট ইজ তো ইকুইভ্যালেন্ট টু কিউ প্লাস, নাকি? নাকি বলতে পারি আমি? বা আরো ভালো করে সহজ করে বললে, ধরো তুমি একটা টেবিল করো আর কি। এই টেবিলে ধরো এইদিকে রাখো 1 2 3 4 5, এইদিকে রাখো 1 2 3 4 5, মানে এন ক্রস এন করতেছি। তাহলে এটা হচ্ছে 1/1, এটা 2/1, এটা 3/1, এটা 4/1, এটা 5/1, এটা হচ্ছে 1/2, 2/2, 3/2, 4/2, 5/2, এটা হচ্ছে 1/3, 2/3, 3/3, 4/3। তাহলে এইভাবে করলে এভরি পসিবল পজিটিভ রেশনাল তৈরি হয়ে যাবে না? তাহলে আমি কাউন্ট করব কিভাবে? 1 2 3 4 5 6 7 8 9 10, যদি এখানে রিপিটেশন আছে রিপিটেশন গুলো আগে বাদ দিয়ে দিব, তারপরে কাউন্ট করলে ইনজেক্টিভ হবে আর কি। তার মানে আমি কি বলতে পারি, কিউ প্লাসটা কি কাউন্টেবল না? অথবা বললাম যে এই দুইটা ইকুইভ্যালেন্ট, এন ক্রস এনও তো কাউন্টেবল, কারণ দুইটা কাউন্টেবল সেটকে ক্রস করলে কাউন্টেবল হয়। তাহলে তুমি এখন কি পাইলা? কিউ প্লাস কি কাউন্টেবল নাকি? তাহলে কিউ মাইনাস কি হবে? কেন? কারণ কিউ প্লাস আর কিউ মাইনাস তো একই এলিমেন্ট, জাস্ট একটা মাইনাস আছে, সমান সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে কিউ মানে কি? কিউ প্লাস ইউনিয়ন কিউ মাইনাস ইউনিয়ন 0। এটাও কাউন্টেবল, এটা কাউন্টেবল, তাহলে দুইটার ইউনিয়ন কাউন্টেবল, আর জিরো জাস্ট একটা এলিমেন্ট এক্সট্রা অ্যাড করছে, সো কাউন্টেবল থাকবে। তার মানে কি, কিউ সেটটা হচ্ছে একটা কাউন্টেবল সেট। বুঝতে পারলো? কিন্তু এটা চিন্তা করা একটু কঠিন আর কি, কারণ কিউ এতে এত বেশি ফ্র্যাকশন, মনে হচ্ছে যে এগুলোকে আমি একটা সিরিয়ালে সাজাইতে পারবো না, বাট আসলে পসিবল আর এন ক্রস এন। এন ক্রস এন তো আসলে তো পেয়ার, বাট পেয়ার গুলোকে তো আমি ফ্র্যাকশনের মতো চিন্তা করতে পারি, জাস্ট রিপ্রেজেন্টেশন আলাদা, জিনিসটা তো সেম। এটাই। এরপরে যেটা হচ্ছে যে দ্য ইউনিয়ন অফ কাউন্টেবলি মেনি কাউন্টেবল সেটস। ধরো এখন তোমার অনেকগুলো সেট আছে ইনফাইনাইট সেট কাউন্টেবল, আচ্ছা অনেকগুলো ইনফাইনাইট সেট আছে এবং ইনফাইনাইট সেটের সংখ্যাও ইনফাইনাইট, A1 A2 A3 এগুলো প্রত্যেকটা সেট। A1 এর ভিতরে অসংখ্য এলিমেন্ট আছে, A2 এর ভিতরে অসংখ্য আছে, A3 এর ভিতরে অসংখ্য আছে, এরকম সেটের সংখ্যাও ইনফাইনাইট। এদের ইউনিয়ন করলে কি বিরাট একটা সেট হবে না? এটাও হচ্ছে কাউন্টেবল সেট। মানে এটা বোঝাচ্ছে যে ইউনিয়ন অফ AI, আই ইকুয়ালস টু 1 থেকে n, এই জিনিসটাও কাউন্টেবল হবে। আর এটা কেমনে প্রুফ করবা? এটাও ওই যে ডায়াগোনালি আসতো, এই যে 1 নাম্বার, 2 3 নাম্বার, 4 5 6 নাম্বার, একই ভাবে এন ক্রস এন এর মতো করে। হ্যাঁ, যদি রো কলাম কোনারে যদি ফাইনাইট না হয়, তাহলে তো কোনো রো বা কলাম দিয়ে আমি ঘুরে আসতে পারবো না, তখন ডায়াগোনালি আসতো, ডায়াগোনালি সব জায়গায় পৌঁছানো যাবে আর কি। এই জন্য ওই যে লাস্ট 3 নাম্বার লেকচারে ওই জায়গাটা আমি একটু রিকল করি, এই জায়গায় যে একজন কোশ্চেন করছিল যে আই বিলংস টু আই কেন লিখছি, কারণ এই যে আই কোস টু 1 থেকে n, তাহলে এটা কি বোঝায় যে সেটের সংখ্যা কাউন্টেবল ইভেন্ট, বাট রিয়েল নাম্বার সেট তো আনকাউন্টেবল। তো এই জন্য আমি আই বিলংস টু একটা আরবিটারি ইন্ডেক্স, এই আই ইন্ডেক্সটা আনকাউন্টেবল। যদি আই বিলংস টু এন লিখতাম তাহলে এটা কাউন্টেবল হয়ে যেত, সো দ্যাটস আমরা লিখতে পারবো না। তো এরপরে আসো, আচ্ছা এখন এই যে একটু আগে মাত্র যে থিওরেমটা প্রুফ করলাম, যে কাউন্টেবল জিনিসের কাউন্টেবল সংখ্যক ইউনিয়নও কাউন্টেবল, ঠিক আছে? তো সেটা দিয়ে আরেকভাবে আমি কিউ যে কাউন্টেবল প্রুফ করতে পারি, এটা আরেকটু সহজ হইতে আর কি।
তাহলে ধরো আমি A1 একটা সেট নিলাম, A1 সেট আমি নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, একটু আগে প্রুফ করছি কিউ কাউন্টেবল, বাট সেটা তো একটু কষ্ট করে, বাট আরেকটু সহজ হইতে প্রুফ করে দেখো। তাহলে A1 সেট হচ্ছে এরকম যে প্রত্যেকটা ইন্টিজারকে 1 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে? -5/1, -4/1, -3/1, -2/1। আচ্ছা, একটু কম থেকে শুরু করি। -4/1, -3/1, -2/1, -1/1, 0/1, 1/1, 2/1, 3/1, 4/1, এরকম। তাহলে এটা হচ্ছে A1। এখন এরকম বেশ কয়েকটা নিতে হবে। এরকম নিব একটা A2, A3, A4, এরকম বেশ কিছু নিলাম। তাহলে A2টার মানে কি? A2টার মানে হচ্ছে যে সবগুলোর নিচে হচ্ছে 2, 1-এর জায়গায় 2 আছে। A3 হচ্ছে সবগুলোর নিচে 3 আছে। তাহলে এইভাবে করলে অল পসিবল ফ্র্যাকশন কি কোথাও না কোথাও তা আছেই নাকি? কারণ ফ্র্যাকশন হওয়ার জন্য তো নিচেরটা নেগেটিভ হওয়ার দরকার নেই, উপরে নেগেটিভ থাকলেই তাই না। এখন প্রত্যেকটা সেট কাউন্টেবল, কারণ প্রত্যেকটা সেটের সাইজ কি জেড এর সমান। তাহলে এই প্রত্যেকটা কাউন্টেবল, এবং কতগুলো সেট আছে কাউন্টেবল সংখ্যক। তাহলে ইউনিয়ন অফ এইটা কি কাউন্টেবল, দ্যাট ইজ কিউ। বুঝতে পারছো? জেড ক্রস জেড দিয়ে করলে হবে না, Z × Z - 0 দিয়ে, হ্যাঁ, ওটা দিয়ে করা যাবে। জেড কাউন্টেবল, Z - 0 কাউন্টেবল, তাহলে ক্রস প্রোডাক্ট কাউন্টেবল, সো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু কিউ। সেটাও করা যাবে। Z × N দিয়ে, হ্যাঁ, এটা তো Z × N আসলে, এটাই তো Z × N, কারণ প্রত্যেকটা জেড আর সংখ্যক হচ্ছে এন সংখ্যক। আচ্ছা, এরপরে আমরা এখন কার্ডিনাল নাম্বারে চলে আসবো আর কি, ঠিক আছে, আমরা শেষের দিকে আর কি। সো এটা আগে বলছি যে দুইটা সেটকে সেম কার্ডিনালটি বলবো যদি তাদের নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে সেম হয়, ঠিক আছে। আমরা এই স্লাইড একটু করি। আচ্ছা, এখানে না একটা থিওরাম আছে, এই থিওরামটা তোমরা পড়ে নিও আর কি, এখন সময় নাই। এটা হচ্ছে স্ক্রুডা বার্নস্টাইন থিওরাম। সেটা হচ্ছে যে এ থেকে বি তে যদি ইনজেক্টিভ ফাংশন হয়, আবার বি থেকে এ তো ইনজেক্টিভ ফাংশন হয়, তাহলে তাদের মধ্যে একটা বাইজেক্টিভ ফাংশন আছে। তো এটা দিয়ে খুব সহজে অনেক সময় প্রুফ করা যায় কাউন্টেবিলিটি প্রুফ গুলো, ঠিক আছে, এটা একটু দেখে নিও আর কি। হুম? এটা প্রুফ অনেক বড়, ডিফিকাল্ট। আচ্ছা, এখন আসো কার্ডিনাল নাম্বার আসো। তো কার্ডিনাল নাম্বার হচ্ছে যে দুইটা সেটের কার্ডিনালটি সেম বলবো যদি তাদের মধ্যে একটা বাইজেক্টিভ ফাংশন থাকে। এটা আগের ডেফিনিশনই। এখন কার্ডিনালটি ছোট বড় কম্পেয়ার করবা কিভাবে? যদি একটা ইনজেক্টিভ ফাংশন থাকে দুইটার মধ্যে, তাহলে ইনজেক্টিভ ফাংশন থাকা মানে কি? ডোমেইনে সব ইউজ হয়েছে, কোডোমেইনে সব ইউজ নাও হইতে পারে, তার মানে ডোমেইনটা ছোট, কোডোমেইনটা সমান বা বড়। তখন আমরা এইভাবে লিখি, লেস অর ইকুয়ালস টু কার্ডিনালিটি। আর যদি বাইজেক্টিভ থাকে তাহলে আমরা ইকুয়াল বলি। আর যদি ইনজেক্টিভ ফাংশন থাকে বা বাইজেক্টিভ ফাংশন না থাকে, তখন আমরা বলি স্ট্রিক্টলি লেস দেন। যেমন ন্যাচারাল নাম্বার আর রিয়েল নাম্বার, তাদের মধ্যে ইনজেক্টিভ ফাংশন আছে, কোনো বাইজেক্টিভ ফাংশন নাই, তাহলে এনটা ছোট, আরটা হচ্ছে একটু বড়, ঠিক আছে। এখন এইটা নিয়ে ক্যান্টরের একটা থিওরেম আছে, এটাই আজকের ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ থিওরেম, ক্যান্টরস থিওরেম। তো ক্যান্টরস থিওরেম হচ্ছে যে কোন সেট এবং তার পাওয়ার সেট, তাদের কার্ডিনালিটি কখনোই ইকুয়াল হবে না, ঠিক আছে। এটা ফাইনাইট কেসে তো বুঝে যাচ্ছে, ফাইনাইট কেসে তো এলিমেন্ট বেড়ে যাচ্ছে। ইনফাইনাইট কেসে অনেক সময় হয় না, এলিমেন্ট বেড়ে গেলেও দুইটা সমান, যেমন ন্যাচারাল নাম্বার আর কিউ, অনেক বেশি বার তারা সমান। কিন্তু পাওয়ার সেট করলে এটা কখনোই সমান হবে না, ইনফাইনাইট কেসেও সমান না। তো ক্যান্টর হচ্ছে, এটাকে বলা হয় ক্যান্টরস এর থিওরেম আর ক্যান্টরস থিওরেম। তো এটাই আমরা একটু প্রুফ করবো, এটা হচ্ছে কন্ট্রাডিকশন দিয়ে। তো এটা প্রুফটা হচ্ছে এরকম। সো অ্যাজিউম A is equivalent to power set of A, তার মানে কি there exists a bijective function from A to power set of A। আচ্ছা, তাহলে ধরো বাইজেক্টিভ ফাংশনটা এরকম আর কি, যে একটা বাইজেক্টিভ ফাংশন আছে A থেকে
পাওয়ার সেট অফ এ। তাহলে এই বাইজেক্টিভ ফাংশনটা দেখতে কেমন হবে? ধরো আমি জাস্ট ফাইনাইট কেসে একটু চিন্তা করি। ধরো আমি একটা পেজ অ্যাড করি আর কি। ধরো এই হচ্ছে আমার এ বি সি, এটা হচ্ছে এ সেট। তাহলে তার পাওয়ার সেট তো অনেক বড়। পাওয়ার সেটে কি কি থাকবে? এমটি থাকবে, এ থাকবে, বি থাকবে, সি থাকবে, এ বি থাকবে, বিসি আর হচ্ছে এবিসি। এখন প্রত্যেকটা এলিমেন্ট কোন সেটে ম্যাপ করবে? ধরো এ ম্যাপ করলো এ বি তে, বি ম্যাপ করলো ধরো সি তে, আর সি ম্যাপ করলো ধরো সি ম্যাপ করলো ধরো এমটি তে। ধরো এই এই হচ্ছে এইভাবে কেউ না কেউ র্যান্ডম জায়গায়। এখন ফাইনাইটে বোঝা যাচ্ছে এটা ওয়ান অন টু হবে না, ইনফাইনাইট কেস তো হইতেও পারে, কারণ ইনফাইনাইট কেসটা আমরা আসলে প্রিডিক্ট করতে পারতেছি না। এখন ধরো এরকম একটা বাইজেক্টিভ ফাংশন আছে। এখন ওই ক্যান্টর আবারও ডায়াগোনাল আর্গুমেন্ট তৈরি করবে, একটা নতুন সেট বানাবে বি। সে কোডোমেইন থেকে একটা সেট খুঁজে বের করবে যেই সেটে কেউ ম্যাপ করেনি, স্টিল করেনি। এটা কিভাবে পসিবল? তাহলে নতুন সেটটাকে ধরলাম আমি বি। তাহলে নতুন সেটটা বি কিভাবে আমি নিব? এটা ডেফিনেশনটা হচ্ছে এরকম: ডোমেইন থেকে আমি এমন এলিমেন্ট গুলো নিব যাতে এ নট বিলংস টু এফ অফ এ। আচ্ছা, এটা হয়তো বা বুঝতেছো না শুরুতে। এফ অফ এটা কি একটা সেট না? এফ অফ এ তো একটা সেট। তাহলে এটা যাতে এফ অফ এতে না থাকে, মানে এ যাতে এফ অফ এতে ম্যাপ না করে, এরকম এলিমেন্টকে মার্ক করো। ধরো এই যে দেখো এ, এ কোথায় ম্যাপ করছে? এ বি তে। ওইখানে কি এ আছে? আছে, তাহলে এটা বাদ। বি দেখো তো, বি ম্যাপ করছে কোথায়? সি তে। ওইখানে কি বি আছে? তাহলে বি কে চুজ করো। সি দেখো তো কোথায় ম্যাপ করছে? এমটি তো। ওইখানে কি সি আছে? তাহলে যে বি সি নিয়ে একটা সেট হয়েছে না, এই সেটটা এখন মার্ক করো। দেখো তো এই সেটে কি কেউ ম্যাপ করছে? এটাই হচ্ছে ক্যান্টরের আর্গুমেন্ট। এখন এটা হচ্ছে যে, এখন আমাদের কনক্লুশন হচ্ছে যে দেয়ার ইজ নো এক্স সাচ দ্যাট এফ অফ এক্স ইকুয়ালস টু বি। তার মানে কি? নট অন টু। তার মানে আমি সবসময় এইভাবে এই প্রসেসে একটা সেট খুঁজে বের করতে পারবো ফর ফাইনাইট এন্ড অলসো ইনফাইনাইট কেস, যেটাতে কেউ ম্যাপ করবে না। ঠিক আছে? তার মানে অন টু ফাংশন হয় না। আর ইনজেক্টিভ করা পসিবল। ইনজেক্টিভ কেমনে করবো? এফ অফ এক্স, এ ম্যাপ করবে এতে, বি ম্যাপ করবে বিতে, সি সি তে। এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স দিলে তো ইনজেক্টিভ তো পসিবল অলওয়েজ, কারণ পাওয়ার সেট তো অনেক বড়। কিন্তু সারজেক্টিভ পসিবল না। সো দ্যাট মিনস আমার এর কার্ডিনালিটি যে পাওয়ার, এটার পাওয়ার সেট অফ এর কার্ডিনালিটি একটু বড় আর কি। সমান হবে না কখনো, কখনোই বাইজেক্টিভ ফাংশন ফর্ম করা যাবে না আর কি। প্রুফটা কি? প্রুফটা হচ্ছে এই ডেফিনেশনটা বুঝতে হবে। এই ডেফিনেশনটা মানে হচ্ছে যে আমি এমন এলিমেন্ট চুজ করব যারা আউটপুটের মধ্যে নাই। কিরকম? দেখো এ ম্যাপ করছে কোথায়? এ বি তে। সেখানে এ আছে না? তাহলে এটা নেওয়া যাবে না। বি ম্যাপ করছে কোথায়? সি তে। সেখানে কি বি আছে? নো, নাই। তাহলে বি কে আমি চুজ করলাম। আবার সি ম্যাপ করছে এমন একটা সেটে, সেখানে সি নাই। তাহলে যারা এমন ভাবে ম্যাপ করে ওইখানে ওই এলিমেন্টটা নাই, ওদেরকে আমি চুজ করে নতুন যে সেটটা পাবো তাহলে বিসি। কোডোমেইনে ওই সেটটা চুজ করলে কোডোমেইনে তো ওটা থাকবে, কারণ যেহেতু কোডোমেইনটা পাওয়ার সেট, সকল সেটই আছে। তাহলে এইটাতে কেউ ম্যাপ করবে না। এটি হচ্ছে মানে ক্যান্টরের আর্গুমেন্ট আর কি। ওটা ইনফাইনাইট কেসেও সত্য আর কি। ঠিক আছে? কারণ কারণ এ নট বিলংস টু এফ হবে মানে কি? এ ও এখানে ম্যাপ করবে না, মানে প্রত্যেকটা এলিমেন্টই এখানে ম্যাপ করবে না, ওরকম একটা সেট আর কি। ঠিক আছে? হ্যাঁ। তাহলে এই যে এটা যে জাস্ট আমি নিউমেরিক্যালি দেখালাম যে এরকম একটা সেট পাচ্ছ তুমি আসলে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে ক্যান্টরসের থিওরাম যে কোন সেটের কার্ডিনালিটি চেয়ে পাওয়ার সেটের কার্ডিনালিটি একটু বড়। এটা কখনোই সমান হওয়া পসিবল না আর কি। এই সেটটা যদি এমটি সেট হয়, তাহলে এমটি সেটের ক্ষেত্রে কি হবে? না, এমটি সেটের ক্ষেত্রে পাওয়ার সেট কিন্তু এমটি না। এমটির একটা ফাই ফাই থাকবে। তো তখনও বড় হয়। আর ফাইনাইট কেসে তো এমনিতেই বড় হয়। ইনফাইনাইট কেসটা আসলে আমরা কনসিডারেশন নিচ্ছি আর কি।
আচ্ছা, ক্যান্টরসের থিওরেম থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে আমরা বুঝতে পারি একটা জিনিস, দ্যার ইজ নো লার্জেস্ট সেট। কারণ যে কোনো সেটের চেয়ে তার পাওয়ার সেট বড়। তাহলে পাওয়ার সেট নিজেও তো একটা সেট। তাহলে পাওয়ার সেটকে আবার পাওয়ার করো, আরেকটা বড় সেট তৈরি হবে। এইভাবে সেটের বড় বলে কিছু নাই, সবচেয়ে বড় সেট বলে কিছু নাই। এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কনক্লুশন এখানে। আচ্ছা, কার্ডিনালিটি অফ ফাইনাইট সেট কি? সেটে যতগুলো এলিমেন্ট আছে সেটাই কার্ডিনালিটি, এটা তোমরা নিজেরে বুঝতে পারবা। আর বলতেছি না। এখন কার্ডিনালিটি অফ ইনফাইনাইট সেট। এখন ন্যাচারাল নাম্বার কার্ডিনালিটিকে এই সিম্বলটা দিয়ে ডিনোট করা হয়। এটা হচ্ছে বলা হয় আলেফ নাল। ঠিক আছে, বা আলেফ জিরো বলে আর কি, আলেফ নাল। তাহলে ন্যাচারাল নাম্বার কার্ডিনালিটি যেহেতু আলেফ নাল, তাহলে জেড আর কিউ এর কার্ডিনালিটি কত? সেমই হবে, আলেফ নালই হবে। ঠিক আছে। এবং আলেফ নালটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইনফাইনাইট সেটের মধ্যে সবচেয়ে ছোট কার্ডিনাল হচ্ছে আলেফ নাল। এখন রিয়েল নাম্বার তো আলেফ নাল না, ওটা আরেকটু বড়। তো ওইটার নামটা দেওয়া হচ্ছে সি, কন্টিনিয়াম। এই যে সি সিম্বলটা দেওয়া হয়, কন্টিনিয়াম। তো এটা হচ্ছে যে আলেফ নালের চেয়ে একটু বড় আর কি। এটা হচ্ছে পাওয়ার। আবার আরেকটা ব্যাপার, রিয়েল নাম্বার আর পাওয়ার সেট ওপেন, এই দুইটা আবার ইকুইভ্যালেন্ট। ন্যাচারাল নাম্বার পাওয়ার সেট যদি বের করো, দ্যাট ইজ ইকুইভ্যাল টু রিয়েল নাম্বার। এটাও একটা প্রুফ আর কি। তো এটা আমি এখন করছি না আর কি। আর ওই যে ক্যান্টরস থিওরেমকে যদি আমি কার্ডিনালিটিতে লিখি, তাহলে যেটা হবে যে কার্ডিনালিটি অফ পাওয়ার সেট অফ এ, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার কার্ডিনালিটি অফ এ, দ্যাট ইজ গ্রেটার দেন কার্ডিনালিটি অফ এ। তাহলে এখন তুমি একটা টাওয়ার তৈরি করতে পারো। সবচেয়ে ছোট হচ্ছে ইনফানিটের মধ্যে আলেফ নাল, তার চেয়ে বড় হচ্ছে কন্টিনিয়াম, তার চেয়ে বড় হচ্ছে 2 টু দি পাওয়ার সি, তার চেয়ে বড় 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার সি, তার চেয়ে বড় হবে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার সি। তো এইভাবে কার্ডিনালিটির বড় বলে কিছু না, এটা চলতেই থাকবে আর কি। ঠিক আছে। তবে আমরা রিয়েল অ্যানালাইসিসে আলেফ নাল আর সি নিয়ে বেশি কাজ করি আর কি। ঠিক আছে। এখন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, যে ওই যে বললাম যে ন্যাচারাল নাম্বারের মানে সাইজের চেয়ে রিয়েল নাম্বারের সাইজ অনেক বড়, এর মাঝখানে কিছু আছে কিনা? ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বার, বা কোন সেটের কার্ডিনালিটি চেয়ে তার পাওয়ার সেটের কার্ডিনালিটি বড়, কত বড়, মাঝখানে কি অন্য কোনো কার্ডিনালিটি আছে কি? তো এটাই হচ্ছে প্রবলেম। সো ডাজ দেয়ার এক্সিস্ট এ সেট এ সাচ দ্যাট সেটা আলিফ নালের চেয়ে কার্ডিনালিটিতে বড় বাট কন্টিনিয়ামের চেয়ে ছোট? এরকম পসিবল কিনা? তো এটা হচ্ছে ক্যান্টর নিজেকে কোশ্চেন করছিলেন, এবং পরে তিনি বলছেন যে না, এরকম কিছু নাই। সেট আর পাওয়ার সেটের মাঝখানে ইনফাইনাইট কেস আর কিছু নাই। এটাকে বলা হয় কন্টিনিয়াম হাইপোথিসিস। ঠিক আছে। এবং এরপরে যারা সেট থিওরি নিয়ে কাজ করছেন তারা দেখাইছেন যে এটা প্রুফও করা পসিবল না, ডিসপ্রুভও করা পসিবল না স্ট্যান্ডার্ড সেট থিওরিতে। এই জন্য এটাকে বলা হচ্ছে হাইপোথিসিস, এটা কোনো থিওরাম না। ঠিক আছে। তার মানে আপাতত আমরা এই কোর্সটা পড়ার সময় ধরে নিব যে আলেফ নাল আর কন্টিনিয়ামের মাঝখানে কিছু নাই, একটা জাম্প আছে আর কি। সো দ্যাটস আওয়ার লেকচার।